সন্ধ্যা থেকেই বাসার সবাই আষাঢ়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। কোনো আয়োজন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল। পিয়াসা বাবার দিকে তাকিয়ে আছে। বাবাকে ভীষণ আনন্দিত লাগছে। জীবনে একটাবার শুধু মন ভরে বাবা ডাকার অধিকার চেয়েছিলাম। বাবা, তুমি আমাকে 1000 বার মন ভরে বাবা বলে ডাকার সুযোগ দিয়েছ। ছায়ার মতো আমার পাশে থেকেছ বাবা। তোমার মনের সুপ্ত ইচ্ছেই আমার কাছে শিরোধার্য। তুমি বললে আমি হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে রাজি ছিলাম বাবা। মনে মনে কথাগুলো বলে পিয়াসা মায়ের দিকে তাকিয়ে রইল। মা মনে হয় একটু বেশিই কষ্ট পেয়েছে। মিনির মনে হলো সেও কিছুটা চিন্তামুক্ত হলো। নির্জন যেখানে এখন পর্যন্ত তার সাথে কথা বলে না, সেখানে আসার হলে হয়তো মীরাকে খুন করেই ফেলত। রাতে সবার জন্য রজনী তেহেরি রান্না করল। আষাঢ়ের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হতে পারল না। বিয়ে মিটে যাওয়ার পরপরই শারমিনরা তৈরি হলো চলে যাওয়ার জন্য। স্কুল থেকে শারমিন একদিনের ছুটি নিয়েছিল। আজ সেখানে 2 দিন হয়ে গেছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরতেই শারমিনের বুকের ভেতর কেমন দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। এত যন্ত্রণা কেন হয়? কন্যা বিদায় এত যন্ত্রণার কেন? শারমিন মেয়ের মাথায় হাত রেখে বলল, আমার জীবনে প্রতিটি নামাজে, প্রতিটি দোয়ায় একটা নামই থাকে মা, তা হলো পিয়াসা। আমি সব সময় চাই মেয়ে সুখী হোক। আজকে থেকে নতুন আরেকটা জীবন তোর। মায়ের দোয়া ভালোবাসা সবসময় থাকবে তোর ওপর। আজীবন যাতে সুখে থাকতে পারিস, মা এটাই চাইবে। মায়ের পর বাবা এসে দাঁড়ায় মেয়ের সামনে। মেয়ের কপালে চুমু খায় আনোয়ার চৌধুরী। তারপর শান্ত সুরে বলল, মা, আজকে তোমার বিয়ে হয়েছে। আজকে থেকে তুমি এই বাড়ির সদস্য হলে। তবে মনে রেখো, সংসার জীবনে যত অশান্তি হোক, টানাপোড়েন হোক, কখনো যদি তোমার মনে হয় তোমার পক্ষে আর সম্ভব না, তোমার রাজপ্রাসাদের দ্বার তোমার জন্য আজীবন খোলা আছে মা। মনে রেখো, তোমার বাবার রাজ্যে তুমি একমাত্র রাজকন্যা। আজীবন তাই থাকবে। কখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবে না। একটা প্রবাদ আছে জানো নিশ্চয়ই, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, কিংবা যেমন কুকুর তেমন মুগুর, নিজুতে সবসময় পানি জমে। তুমি যখন সবাইকে ছাড় দেবে, তখন দেখবে সবাই তোমাকে আরও বেশি কোণঠাসা করতে চাইবে। নিজের মনের কথাগুলো শুনবে সবসময়। আর হ্যাঁ, লেখাপড়ার কোনো বিকল্প নেই। তোমাকে কেউ যদি তোমার কাজে 1 ফোঁটাও বাধা দেয়, কখনো তা টলারেট করবে না। অন্যের ভরসায় না, তোমার নিজের ভরসা নিজেকেই করতে হবে। যার হাতে বাবা আজকে তোমাকে তুলে দিয়েছে, একদিন বুঝবে বাবা সবসময় সন্তানের ভালো চায়। আর তাই তোমার জন্য সর্বোত্তম মানুষকেই বাবা বেছে নিয়েছে। সে সবসময় তোমার জন্য ঢাল হয়ে থাকবে, এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারি চোখ বন্ধ করে। পিয়াসার চোখ ভিজে আসে। এক নজর আষাঢ়ের দিকে তাকায়। আষাঢ় গম্ভীর হয়ে বসে আছে সোফায়। মেয়ের থেকে বিদায় নিয়ে স্বামী স্ত্রী দুইজনই রজনীর কাছে যায়। রজনী কেঁদে ফেলে। আজ তার ভীষণ আনন্দের দিন। জীবনে এই প্রথম কোনো কিছু তার ইচ্ছে মতো হয়েছে। শারমিন রজনীকে জড়িয়ে কেঁদে ফেলে। কে বলে পেটে ধরলেই মা হতে পারে? তাহলে শারমিনের কেন পিয়াসার জন্য এত অন্তর পুড়ে যায়? আমার কলিজা পুরোটা আজকে থেকে তোর হাতে দিয়ে গেলাম। যেই প্রতিশ্রুতি দিয়ে আমার মেয়েকে নিজের ছেলের জন্য নিয়েছিস, সেটা আশা করি রাখবি। আমার মেয়ের কখনো 1 ফোঁটা অসম্মান হবে তো মনে রাখিস, তোর জমিদারির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব। রজনী মুচকি হাসে। এইটুকুই চেয়েছিল রজনী, একটা মিথ্যে অহংকার আঁকড়ে ধরে এরা বেঁচে আছে। সেই অহংকার এবার ঘুচবে। আশার তাদের এগিয়ে দিয়ে যেতে এলো। আশার বের হয়ে যেতেই শিরিন যেন বোমা ফাটালো। এতক্ষণ সে চুপ করেছিল আশার সামনে ছিল বলে, তা না হলে পিয়াসার বাবা মাকে সে বেইজ্জত করে দিত। সাপের পায়ে পাড়া দিয়েছে পিয়াসা। 20 কামড় খেলে বুঝবে কত বড় ভুল করেছে সে এই বাড়ির বউ হয়ে। শারমিন পিয়াসার সামনে রাখা টাকার বান্ডিল হাতে নিয়ে বলল, তোমার পেটে পেটে কিন্তু অনেক বুদ্ধি আছে পিয়াসা। ঠিকই ঝোপ বুঝে কোপ মেরে দিলে, অথচ তোমার মা কত বড় বড় কথা শুনিয়েছিল কিছুদিন আগেই। ছি, লজ্জা করেনি এখন আমার ভাইয়ের ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? পিয়াসা শান্ত সুরে বলল, আমার বাবা মায়ের লজ্জা লাগেনি ফুপু, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের কাছে প্রস্তাব নিয়ে গেছে। আমার বাবা মা বিয়ের প্রস্তাব আগে দেয়নি। সবাইকে আপনি নিজের মতো ভাবলে চলবে না তো ফুপু। আপনি যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে কোমর বেঁধে লেগেছেন, আমার বাবা মা কিন্তু তা করেনি। বরং আপনার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে সবাই আমাকে বউ করে আনার জন্য এক পায়ে খাড়া ছিল। নীরা গজগজ করে বলে উঠল, দেখলে মা, এতদিন কেমন ভান করেছিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ কবুল বলতে না বলতে কেমন নাগিনীর মতো ফোঁস করতে শুরু করে দিয়েছে। রজনী কথা বলতে যাবে তার আগেই হাত ইশারা করে পিয়াসা তাকে থামিয়ে দিয়ে নীরাকে উদ্দেশ্য করে বলল, আপা, আমি যে শুধু ভাজা মাছ উল্টে খেতে জানি তা না, মাছকে মচমচে করে ভাজতেও জানি। আর সবচেয়ে ভালো প্রতিভা কি আমার জানেন আপা? নাগিনী থেকে মাঝে মাঝে আমি সাপুড়ি হয়ে যাই। গিয়ে আপনার মতো নাগিনীকে বিন বাজিয়ে বন্দি করতেও জানি। আস্তে আস্তে আরও অনেক প্রতিভা বিকশিত হবে আমার, দেখার অনুরোধ রইল। রজনী মুখে কাপড় চেপে হাসতে শুরু করে। এই মেয়েটা যে এত মজার কথা বলতে পারে, অথচ দেখলে মনে হয় ভীষণ শান্ত একটা মেয়ে।
পিয়াসা আগুন দৃষ্টিতে শিরিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, এতদিন তোমাদের অনেক নাটক দেখেছি, রজনী আন্টিকে অনেক নাচিয়েছ, এবার আমি বিন বাজাবো আর তোমরা মা মেয়ে নাচবে ফুপু। আমার পোড়া অতীত আমাকে যেই শিক্ষা দিয়েছে, আমার বাবা মা আমাকে যেই শিক্ষা দিয়েছে, তাতে তোমাদের হাত থেকে রজনী আন্টিকে শান্তি দিতে আমার খুব একটা অসুবিধা হবে না। এত কিছুর মধ্যে মহুয়া বেগম ভীষণ শান্ত হয়েছিলেন। হিসেবে এত বড় গন্ডগোল করে ফেলবেন আগে বুঝতে পারেননি। আশার কাজ সেরে একটা কফি শপে গিয়ে বসে। তার মাথা ধরেছে ভীষণ। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার হঠাৎ করেই। যাকে চেয়েছিল তাকে আজীবনের জন্য হয়তো পেয়ে গিয়েছে, কিন্তু এই পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল বোধহয়। পিয়াসা যতই বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করুক, এত সহজে সবটা মানতে পারবে না সে। আর না আশার পারবে পিয়াসার দিকে এক পা এগোতে। দুপুরে পিয়াসার বলা কথাগুলো এখনও কেমন দগদগে তাজা ক্ষতের মতো অনুভব হচ্ছে আষাঢ়ের। 2 কাপ ব্ল্যাক কফি শেষ করে উঠল আষাঢ়। বাসায় ফিরতে ফিরতে রাত 11টা প্রায়। আজও পিয়াসা দরজা খুলল। হুট করেই পিয়াসার দিকে তাকাতেই আষাঢ়ের মনে হলো পিয়াসাকে যেন আগের চাইতে বেশি সুন্দরী লাগছে। কবুল বলার সাথে সাথে স্কিন গ্লো করছে যেন আরও বেশি করে। পিয়াসা দরজা খুলে দিয়ে সোফায় গিয়ে বসে। ঝোঁকের মাথায় বিয়েতে তো রাজি হয়েছে, কিন্তু এখন তো চিন্তায় পড়ে গেছে সে। তার সব জামা কাপড় বই খাতা ঝুনিখালা আষাঢ়ের রুমে ট্রান্সফার করে দিয়েছে। এই লোকের সাথে এক রুমে থাকতে হবে মনে পড়লেই পিয়াসার হাত পা ঠান্ডা হয়ে আসে। জীবন নাটক সিনেমা হলে সে তাকে সোফায় ঘুমাতে বলতো, কিন্তু দুঃখের কথা ওই লোকের রুমে কোনো সোফা নেই। সবাই খাওয়া দাওয়ার পর রজনী পিয়াসাকে সাথে নিয়ে আষাঢ়ের রুমে গেল। আশার রুমে ঢুকে টি শার্ট চেঞ্জ করছিল। পিয়াসা রজনীকে দেখে দ্রুত টি শার্ট চাপিয়ে নিল গায়ে। রজনী হাসি মুখে বলল, এই রুম আজ থেকে তোমার, এই বাড়িটাও আজ থেকে তোমার। তোমরা সুখী হও, এটাই আমি চাই। রজনী দুজনকে দোয়া পড়ে ফু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আষাঢ় বড় করে হাই তোলে। পিয়াসা বরফের মতো জমে আছে মনে হচ্ছে। আষাঢ় হেসে বলল, ভয় পেও না তুমি। তুমি আমাকে ক্যারেক্টারলেস ভাবলেও আমি তেমন কিছুই করব না তোমার সাথে। তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। ঘুমের মধ্যে আমার হাত পা ছড়াছড়ির অভ্যাস নেই। এক পাশে শুয়ে থাকবো, তোমার সাথে একটুও টাচ হবে না। নিশ্চিন্তে থাকো তুমি। পিয়াসার মনে হলো আষাঢ়ের কথাগুলোর মধ্যে ভীষণ তাচ্ছিল্য মিশে আছে। আষাঢ়ের না হয় ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস নেই, কিন্তু পিয়াসার তো আছে। সে কি করবে? ঢাকা শহরে নিশুতি রাত বলে কিছু হয় না। সারাক্ষণই বাস ট্রাকের শব্দ শোনা যায়। আষাঢ়ের ঘুম ভেঙে গেল হুট করেই। এই শহরে এক ধ্যানে প্রিয়সীকে দেখাটাও যেন দুঃস্বপ্ন। বুকের ভেতর কেমন খা খা করছে। তার পাশে শুয়ে থাকা মানুষটা তার স্ত্রী, আজীবন যে তার হয়ে থাকবে। অথচ তাদের সূচনাই হয়েছে দুজনের মনের ভেতর যোজন যোজন দূরত্ব নিয়ে। বারান্দার ফুল গাছগুলো থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। আষাঢ় উঠে গিয়ে জানালা খোলে। আকাশে আজ ভরা পূর্ণিমা। সবকিছু কেমন যেন রূপকথার মতো লাগছে। পাশে শুয়ে থাকা রমণীর দিকে তাকিয়ে আষাঢ়ের মনে হয় চাঁদের আলো বুঝি ম্লান হয়ে যায় তার সৌন্দর্যের কাছে। আষাঢ় পিয়াসের উপর ঝুঁকে তাকিয়ে থাকে তার দিকে। ভাগ্যিস বিয়েটা হয়েছিল, তা না হলে এমন মন ভরে দেখত কিভাবে। সেই তাও লুকিয়ে চুকিয়ে আড়াল থেকে একটু দেখতে পেত, তাতে মন শান্ত করতে পারত কই। এই যে ঘুম ভাঙতেই দেখতে পেল তার জীবনের সবটুকু সুখ তার পাশেই শুয়ে আছে। এইটুকু শান্তি তো এতদিন সে পায়নি। আষাঢ়ের প্রেমিক হৃদয় ঝটকা খায় পিয়াসার পায়ের দিকে তাকিয়ে। পিয়াসা শুয়েছে একটা বড় হিজাব পরে। কোনোভাবেই সে রিস্ক নিতে চায় না, কিন্তু ঘুমের মধ্যে সে যেভাবে ফুটবল খেলে তার থেকে সুরক্ষিত থাকতে নিজের 2 পা একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছে পিয়াসা, যাতে কোনো নড়াচড়া করতে না পারে ঘুমের মধ্যে। আষাঢ় তা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। হুট করে পিয়াসার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে কেউ যেন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। এমন অনুভূতি হতেই পিয়াসা চোখ মেলে তাকায়। তাকিয়ে দেখে আষাঢ় পাশেই ঘুমাচ্ছে। এই লোক কি সত্যিই ঘুমাচ্ছে? পিয়াসা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আষাঢ়ের দিকে ধরে। তারপর উপর হয়ে ভালো করে পর্যবেক্ষণ করে আষাঢ়কে ঘুমিয়ে আছে কিনা। আষাঢ়ের ভীষণ হাসি পাচ্ছে। পিয়াসার চোখ পিটপিট করছে দেখেই সে বুঝতে পারে পিয়াসা হয়তো স্বপ্ন দেখছে, নয়তো ঘুম হালকা হয়ে গেছে, জেগে উঠবে। তাই তখনই ঘুমের ভান করে শুয়ে পড়ে। কিছু না জানার ভান করে আষাঢ়ের চোখ মেলে তাকায়। তারপর মৃদু চিৎকার করে উঠে বসে। পিয়াসা কেমন থতমত খায়। ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। আষাঢ় ভয়ার্ত গলায় বলল, কি করছিলে তুমি এতক্ষণ? আমাকে দেখছিলে? পিয়াসা বলতে গিয়েও থেমে যায়। সে কি বলবে? আষাঢ় আবারও বলে, এই তো নিজেই আমাকে ক্যারেক্টারলেস বললে, আবার নিজেই চুপি চুপি আমাকে এমন করে দেখছ। এক রাতেই প্রেমে পড়ে গেলে নাকি? পিয়াসা বিরক্ত হয় এইসব বাজে কথা শুনে। আষাঢ় হেসে ফেলে। তারপর এক মুহূর্তে গম্ভীর হয়ে বলে, না বাবা, এবার থেকে আমাকেও বোধহয় হিজাব পরে ঘুমাতে হবে। জামানা পাল্টে গেছে,
এখন দেখি মেয়েরাও ছেলেদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। নিজের ইজ্জত নিজেকেই রক্ষা করতে হবে, নয়তো দেখা যাবে আমার ঘুমের সুযোগ নিয়ে কেউ। আশার কথা শেষ করতে পারে না, তার আগেই পিয়াসা আষাঢ়ের মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। কী সব বাজে কথা বলা শুরু করেছেন আপনি? পাগল নাকি? আর আপনি কোথাকার শাহরুখ খান এসেছেন যে আমি আপনাকে দেখতে যাব? আশার পিয়াসার হাত সরিয়ে বলল, শাহরুখ খান না হই, তবে ফেলে দেওয়ার মতো কেউ না। মেয়েদের ক্রাশ হই, বুঝলে? আর শাহরুখ খান না হলেও তুমি তো নিজেই চুপি চুপি আমাকে দেখছিলে। পিয়াসা উত্তেজিত হয়ে বলল, আজব লোক তো আপনি। আরে ভাই, আপনাকে আমি কোন দুঃখে দেখতে যাব? আশার সিরিয়াস ভঙ্গিতে বলল, না, শব্দটা ভাই হবে না, জামাই হবে। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, সে যাই হোক, আরে জামাই, আমি আপনাকে কোন দুঃখে দেখতে যাব? বলেই বুঝতে পারল সে একটা বেফাস কথা বলে ফেলেছে। গম্ভীর হয়ে আষাঢ়ের দিকে তাকায় পিয়াসা। আশার আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলল, সরি, গুড নাইট। আশার শুয়ে পড়তেই পিয়াসা বিছানা থেকে নামতে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য। এক মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল নিজেই নিজের পা বেঁধে শুয়েছিল। ফলস্বরূপ ধপাস করে পড়ে গেল পা ফেলতে গিয়ে। মৃদু সুরে গুঙিয়ে উঠে বলল, ও মাগো, মরে গেলাম, উফ। মুহা বেগম চুপি চুপি এসেছিলেন আড়ি পাততে দরজায়। পিয়াসার আর্তনাদ শুনে দুই হাত কানে চাপা দিয়ে মুহা বেগম সরে গেলেন। এই মেয়ে তাহলে তার নাতিকে ইতিমধ্যেই হাত করে নিয়েছে। ছলাকলা সব জানে এই মেয়ে। তিনি ভেবেছিলেন এমন হুট করে বিয়ে হয়েছে যেহেতু সময় নেবে হয়তো দুইজন, আর তাতেই তিনিও একটা সুযোগ পাবেন আগুনে ঘি ঢালার। কিন্তু তার সেই আশাই গুড়ে বালি। বিক্ষিপ্ত মন নিয়ে মহুয়া বেগম গেলেন রুমে। অযথা তার ঘুম নষ্ট হলো মাঝখান দিয়ে। আশার বিছানা থেকে নেমে হাত বাড়ায় পিয়াসাকে কোলে তুলে নেওয়ার জন্য, কিন্তু নিজেকে সংবরণ করে নেয় আশার। সে বলেছিল পিয়াসাকে টাচ করবে না নিজে থেকে, কথার খেলাপ আশার করবে না। আলগোছে পিয়াসার পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, উঠে দাঁড়াও নিজে নিজে। পিয়াসা স্বাভাবিকভাবেই হাত বাড়িয়ে দেয় তাকে তোলার জন্য। আশার হাত না ধরে বলল, সরি, আমার রেকর্ড এমনিতেই ভালো না। ক্যারেক্টারলেস ট্যাগ পেয়েছি ইতিমধ্যেই, নতুন করে আর কোনো ট্যাগ পেতে চাই না। নিজে ওঠার চেষ্টা করো বউজান। কোনো কথা না বলে উঠে ওয়াশরুমে গেল পিয়াসা। আয়নায় নিজের দিকে নিজেই অপলক তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে পিয়াসার মনে হলো আশার তাকে হঠাৎ করেই যেন অপ্রস্তুত করতে চাইছে। তা না হলে এটা তো সাধারণ ভদ্রতা, কেউ পড়ে গেলে তাকে তুলতে হাত বাড়িয়ে দেওয়া। পর মুহূর্তেই যেন আয়নায় থাকা তার প্রতিচ্ছবি হেসে ওঠে। পিয়াসা চমকায়, এ যেন তাকে বিদ্রূপ করছে। নিজেকে নিজে প্রশ্ন করল, এই সাধারণ ভদ্রতা করেছে বলে সে নিজেই তো আশারকে চরিত্রহীন বলেছে, তাহলে আবার কেন এক্সপেক্ট করছে সে পড়ে গেলে আশার হাত বাড়িয়ে দেবে তাকে সাহায্য করতে? নিজের ভুলভাল ভাবনায় নিজেই হেসে ওঠে পিয়াসা। এই লোক হাত বাড়িয়ে দিতে হবে কেন? পিয়াসা নিজের চৌহদ্দিতে কাউকে আসতে দেবে না। যতবার মুখ থুবড়ে পড়বে ততবার নিজে নিজেই উঠে দাঁড়াবে। কারো থেকে কোনো সাহায্য আশা করবে না। কারো থেকে কেন সে সাহায্য আশা করবে? সুবহে সাদিকের সময় খোলা জানালা দিয়ে রুমের ভেতর একরাশ ঠান্ডা বাতাস প্রবেশ করে। পিয়াসার চোখ খুলে যায়। বিছানার অপর পাশে থাকা মানুষটা নেই, থাকবে না এটা যদিও জানা কথা পিয়াসার। প্রতিদিন জামাতে নামাজ পড়ে আসার। পিয়াসা উঠে বসে। চারদিকে সবেমাত্র আলো ফুটেছে। পিয়াসা অজু করে আসে, নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বারান্দায় বসে, কিছুক্ষণ তেলাওয়াত করে। এই বারান্দাটা ভীষণ সুন্দর। পিয়াসা এর আগে আসেনি। বারান্দায় বসার দুটো চেয়ার আছে। বারান্দা জুড়ে বিভিন্ন প্রজাতির অর্কিড। সবচেয়ে ভালো লাগে খাঁচায় থাকা টিয়া পাখিটা। এক মুহূর্তের জন্য পিয়াসার মনে হয় এই লোকটাকে সে যেমন ভেবেছিল লোকটা সম্ভবত তেমন নয়। টিয়া পাখির টুকটুকে লাল ঠোঁট দুটো কেমন স্বপ্নের মতো লাগছে। পিয়াসা ভেসে যায় অতীতে, সেই কালো অতীতে। পুকুরে পড়ে থাকা কামরাঙা গাছটাই প্রায়শই দেখা যায় টিয়া পাখি এসে বসেছে। পিয়াসা মাঝে মধ্যেই মায়ের কাছে বায়না করত একটা টিয়া পাখি এনে দিতে, সে পুষবে। একটা পাখির জন্য পিয়াসা গোপনে কত চোখের জল ফেলেছে তা পিয়াসার চাইতে ভালো কে জানে। পিয়াসা হাসে অতীতের কথা ভেবে। একটা সময় এত বেশি কেঁদেছে বলেই হয়তো এখন চাইলেও আর কাঁদতে পারে না। পিয়াসা এগিয়ে গিয়ে খাঁচার সামনে দাঁড়ায়। আপন মনে বিড়বিড় করে বলে, তোর নাম কি রে রঙ্গিলা টিয়া? পিয়াসা। পিয়াসা চমকায় ভীষণভাবে। সে স্বপ্ন দেখছে না তো। ইতস্তত করে এদিক ওদিক তাকায়, আবার কেউ নেই। তারপর আবার জিজ্ঞেস করে একই প্রশ্ন। পাখি আবারও তার নাকি সুর বাজিয়ে দেয়। পিয়াসা। হুট করেই পিয়াসার মন খারাপ হয়ে যায়। কে জানে কেন পিয়াসার বুকের ভেতর জ্বালাপোড়া অনুভূতি হতে থাকে। পিয়াসা আর রুমে থাকলো না। আষাঢ়ের ফেরার সময় হয়ে এসেছে। পিয়াসা রুম থেকে বের হয়ে গেল। পুরো বাড়ি কেমন নীরব নিস্তব্ধ হয়ে আছে। রান্নাঘর থেকে মৃদু টুংটাং শব্দ আসছে শুধু।
পিয়াসা এই প্রথম এই বাড়ির সকালবেলার বাইরের রূপ দেখতে পেল। এতদিন তো তার দিন রাত একটা রুমেই কাটত। রান্নাঘরে রজনী আর নার্গিস মিলে নেমে গেছে প্রতিদিনের কাজকর্মে। রজনী পিয়াসাকে দেখে মিষ্টি হেসে বলল, এত সকালে উঠলে কেন মা? আর একটু ঘুমিয়ে নাও। পিয়াসা হাসে। এত যত্ন করে এত আদর করে কেউ তার সাথে কথা বললে তার বুক কাঁপে শঙ্কায়। বারবার একটা মানুষের কথাই মনে পড়ে যায়। সারা পৃথিবীর মানুষের আদর পেয়েও কোনো একটা মানুষের জন্য মনের খচখচানি দূর হয় না। মনের এক কোণে কেন আজও সে রয়ে গেছে। নার্গিস আর চোখে মেয়েটার দিকে তাকায়। এই মেয়েটাকে সেও পছন্দ করতো না, অথচ আজকে কেন জানি না ভালো লাগছে মেয়েটাকে খুব। নার্গিস এগিয়ে এসে পিয়াসার চিবুক ধরে বলল, এই বাড়ির বড় বউ তুমি। এই বাড়ির যত বস্তাপচা নিয়ম আছে সব কিছু তোমাকেই দূর করতে হবে। তোমার শাশুড়িকে তো আমি আমার বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি। তোমাকে বউ করতে পারার পর তোমার শাশুড়ির চোখে মুখে আমি যেই উপচে পড়া আনন্দ দেখেছি তা আর কখনো দেখিনি। তোমার শাশুড়ির জীবনে অনেক না পাওয়া আছে, তুমি তো সবই জানো। তবুও তোমাকে পেয়ে যে সুখ তিনি পেয়েছেন তা যেন আজীবন এমনই থাকে। পিয়াসা একটা মোড়া টেনে নিয়ে বসল। বাবা মা ছাড়া কখনো কারো আদর পায়নি পিয়াসা, তাই হুট করে আজ এমন আদর পেয়ে এখান থেকে সরতে ইচ্ছে করছে না তার। একটু আগে বলা নার্গিস আন্টির কথাগুলো শুনে পিয়াসা কিছু বলতে পারল না। রজনী আন্টি তাকে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু সে কি এত ভালোবাসা আদর পাওয়ার যোগ্য, যেখানে তার ছেলেকে সে এক ফোঁটাও পছন্দ করে না। মুহুয়া বেগম সিঁড়ি বেয়ে নেমে এলো, তার সাথে এলো শিরিন। সোফায় বসে মুহুয়া বেগম পিয়াসাকে ডাকলেন। রজনীর মুখ গম্ভীর হয়ে গেল। পিয়াসাকে নিশ্চয়ই এখন এমন কিছু বলবেন যা ভীষণ অপ্রীতিকর। পিয়াসা কিচেন থেকে বের হয়ে গেল মুহুয়া বেগমের কাছে। মুহুয়া বেগমের মুখ থমথমে। আদেশের সুরে বলল, আমার জন্য আজকে যাও ভাত তুমি রান্না করবে, যাও। পিয়াসা ফুরফুরে মেজাজে রান্নাঘরে ঢুকে গেল। রজনী বলল, তুমি বসো, আমি রান্না করে দিচ্ছি। তুমি বলবে যে তুমি রান্না করেছ, তাহলেই হবে। পিয়াসা ব্যস্ত হয়ে বলল, না আন্টি, আমি নিজেই রান্না করব, আমার কোনো সমস্যা হবে না। আপনারা থাকলে বরং আমি রান্না করতে পারবো না, আপনারা বাইরে গিয়ে বসুন। নার্গিস পিয়াসার চোখের দিকে তাকিয়ে দ্বিধান্বিত হয়ে গেল। এই মেয়ের চোখ হাসছে, কিছু একটা করবে নিশ্চয়ই। রজনীর দিকে তাকিয়ে নার্গিস বলল, ভাবি চলুন আমরা বাইরে গিয়ে বসি, ও যখন চাইছে ওকে একটু সুযোগ দিন। রজনী অনিচ্ছা সত্ত্বেও বাইরে বের হয়ে গেল। পিয়াসার ভীষণ হাসি পেল। মুহুয়া বেগম মানুষ চেনেন না, পিয়াসাকে এত ছোট করে দেখা ওনার উচিত হয়নি। পিয়াসা মন মতো লবণ মরিচ দিয়ে রান্না চাপালো। এত আনন্দ কেন হচ্ছে তা বুঝতে পারছে না। আশার নামাজ পড়ে রুমে এসে দেখে পিয়াসা নেই, অথচ পিয়াসার ঘ্রাণ রুমের সবখানে। পিয়াসার বালিশটা নিয়ে আশার একটা চুমু খায়, তারপর ছাদে চলে যায় কবুতরের কাছে। শিরিনের ভীষণ উসখুস লাগছে। এই মেয়েটা কি করছে কে জানে। কৌতূহল মেটাতে না পেরে শিরিন রান্নাঘরে ঢুকে গেল। পিয়াসা খুন্তি হাতে গুনগুন করছে। শিরিন বলল, রান্না কত দূর? এখনো 2 মাইল দূর। শিরিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, মশকরা করছো তুমি? আপনি আমার এতটাও কাছের নন যে ঠাট্টা মশকরা করব। আমার মশকরাও ভীষণ দামি, যার তার সাথে হয় না। শিরিনের পায়ের তালু জ্বলে গেল এমন অহংকারী কথা শুনে। পাতিলের দিকে উকি দিয়ে বলল, কি করছো এসব? 1 সাগর পানি দিয়ে রেখেছ কেন? পানি বেশি হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে আপনি না হয় রান্না করে আমাকে দেখিয়ে দিন। আমি কেন রান্না করব? তাহলে জ্ঞান দিতে আসবেন না প্লিজ, আমার জ্ঞান খুব একটা কম নেই। শিরিন অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে রীতিমতো তাকে অপমান করছে যেন। রাগে বের হয়ে এলো কিচেন থেকে। পিয়াসা রান্না শেষ করে প্লেট এনে ডাইনিং টেবিলে রাখল। রজনী আর নার্গিস ঢুকলো সবার জন্য রান্না করতে। শিরিন সিদ্ধান্ত নিয়েই রেখেছে, খাওয়ার সময় কয়েকটা কথা শুনিয়ে দেবেন। রজনীর বুক ঢিপঢিপ করছে। মুহুয়া বেগম যে একটা ঝামেলা করার জন্য পিয়াসাকে রান্না করতে বলেছে তা তিনি বুঝতে পারছেন। জায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে নার্গিস বলল, ভাবি এত চিন্তা করবেন না, পিয়াসা বুদ্ধিমতী মেয়ে, আমার আপনার মতো বোকা না। ওকে ওর মতো করে ব্যাপারটা বুঝতে দিন। রজনীর সংখ্যা দূর হয় না, অতটুকু মেয়ে, কতটুকুই বা কথার আঘাত সহ্য করতে পারবে। নাস্তা তৈরি করে ঝুনি সবাইকে ডেকে আনলো। পিয়াসা ইচ্ছে করেই আষাঢ়ের বাম পাশে বসল। শিরিনের গা জ্বলে উঠল দেখে। মুহুয়া বেগম সিরাজুল ইসলামকে বললেন, আজকে তোর পুত্রবধূ আমার জন্য রান্না করছে। কথাটা শুনেই আষাঢ়ের জল শক্ত হয়ে ওঠে। কঠোর গলায় বলল, তোমাকে রান্নাঘরে ঢুকতে কে বলেছে? পিয়াসা গলায় মধু ঢেলে বলল, এত রাখছেন কেন? আপনার বউ হয়েছে যখন, আপনার পরিবার তো এখন আমারও পরিবার। এখন তো আমি ফ্রি আছি, একটু চেষ্টা করছি, ক্লাস শুরু হলে তো আর পারবো না, প্লিজ। এমন ভুল পাল্টে ফেলতে দেখে আশার বিষম খেল। পিয়াসা পানির গ্লাস এগিয়ে দিয়ে মিষ্টি করে হাসল।
মহুয়া বেগম খাবার মুখে দিতেই তার মনে হলো তার নাক কান দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। পিয়াসা মিটিমিটি হাসছে। সে রান্নায় নাগা মরিচ দিয়েছে। মহুয়া বেগম আর্তনাদ করে ওঠে। প্রচণ্ড ঝাল আর লবণে মহুয়া বেগমের গলা জ্বলে যাচ্ছে যেন। পিয়াসা অবুঝের মতো করে বলল, কি হয়েছে দাদি? শিরিন কটমট করে তাকায়। ঝুনি গিয়ে চিনির ডিব্বা নিয়ে আসে। তারপর 4 চামচ চিনি মুখে দেয় মহুয়া বেগম। এরপর বরফ এনে মুখে দেয়। শিরিন কটমট করে বলল, বুড়ি দামড়ি মেয়ে, এতটুকু রান্নাও জানো না তুমি? বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছো। তোমার মা সারা দিন চাকরি বাকরি নিয়ে থেকেছে, মেয়ের দিকে খেয়ালই দেয়নি। সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম 2 ভাই বোনের দিকে তাকিয়ে আছেন। আশার কিছু বলার আগেই পিয়াসা আষাঢ়ের হাত চেপে ধরে, চোখের ইশারায় শান্ত হতে বলে। পিয়াসা আরও শান্ত সুরে বলল, দেখলেন ফুপু, আপনিই বুঝেছেন ব্যাপারটা। চাকরিজীবী মায়ের সন্তানেরা এমনই হয় ফুপু, মায়ের সান্নিধ্য পায় না যে তাই। প্লিজ ফুপু, আমার রিকোয়েস্ট, আজকে থেকে আপনি সব রান্না করবেন, আর আমি আপনার সাথে থেকে সরজমিনে দেখে শিখব। আমার মা তো পারল না, আপনি না হয় সেই দায়িত্ব নিন এবার। সিরাজুল ইসলাম খুক খুক করে কাশি দিতে শুরু করলেন। মিরাজুল ইসলাম বলল, তাহলে তো আর কথাই নেই, আজকে থেকে তুই রান্না করে দেখাবি কিভাবে কি করতে হয়। কথা ফাইনাল এখানেই। শিরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আষাঢ়ের সাথে সম্পর্ক তার যেমনই হোক, এই সম্পর্ক যে অনেক দামি পিয়াসা প্রথম দিনেই তা ভীষণ ভালো করে বুঝতে পেরেছে। রান্নার কথা শুনে শিরিন দ্বিমত করতেই সিরাজুল ইসলাম বলল, পিয়াসা এখন এখানের অতিথি না শিরিন, ও এই বাড়ির বড় বউ। ও আষাঢ়ের বউ। আষাঢ় আমার বড় ছেলে, এই বাড়ির বড় ছেলে। তেমনি আষাঢ়ের বউ এই বাড়ির বড় বউ। ওর যখন শখ হয়েছে তোর কাছে রান্না শেখার, তা শেখাতেই হবে তোকে। পিয়াসা এক নজর আষাঢ়ের দিকে তাকায়। যেই মানুষটার খাতিরে সে এত মর্যাদা পাচ্ছে, সেই মানুষটার সাথেই তো তার এক জনমের দূরত্ব। খাওয়ার পর পিয়াসা ড্রয়িং রুমে গেল। রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। একটা পুরনো ম্যাগাজিন কোলে নিয়ে টিভি অন করে সোফায় পা তুলে বসে। টিভিতে গোপাল ভাঁড় ছেড়ে দিয়ে ম্যাগাজিনে চোখ বুলায়। ঢাবিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছে, রেজাল্ট বের হবে আরও সপ্তাহখানেক পরে। পিয়াসার সেই কথা মনে পড়তেই বুক কাঁপে। কে জানে কি হবে রেজাল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় পিয়াসার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। চান্স না পেলে পিয়াসা ভীষণ আঘাত পাবে। সকাল থেকে একটানা ল্যাপটপের সামনে বসে আছে নির্জন। মাঝে মাঝে তার মনে হয় একটা দমকা হাওয়া তার পুরো জীবন এলোমেলো করে দিয়ে গেল। পুরো রুমে মৃত্যুপুরীর মতো অন্ধকার। দরজা জানলা সব বন্ধ করে নির্জন বসে আছে। ল্যাপটপের স্ক্রিনে একটা আর্টিকেল ওপেন করা, সবচেয়ে ভয়াবহ আত্মহত্যা সম্পর্কে। ইদানিং মৃত্যু তাকে ভীষণ টানে। একটা জঘন্য মিথ্যা অপবাদ মাথায় নিয়ে নিঃশ্বাস নিতেও ভীষণ কষ্ট হয় নির্জনের। মিনি এসে দরজা ধাক্কা দিচ্ছে। গতরাত এসে বোনের সাথেই ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকে যতবার নক করেছে কোনো সাড়া পায়নি। মিনির ভালো লাগছে না। এবার জোরে জোরে ধাক্কা দিতে লাগে। নির্জন নাস্তাও করেনি। বিয়ের পর থেকে আর ডাইনিংয়ে খেতে বসে না সে। নির্জন উঠে দরজা খুলে। মিনি তাড়াহুড়ো করে রুমে ঢুকে যায়। নির্জনের দিকে তাকিয়ে হাঁপ ছাড়ে। এই রুমে 2 জন বোবা প্রাণী থাকলেও বোধহয় ইশারায় কথা বলার চেষ্টা করত। তাদের মধ্যে কোনো কথাই হয় না। মৃত্যুপুরীর নিস্তব্ধতা মিনি সহ্য করতে না পেরেই গতকাল বোনের কাছে ঘুমিয়েছে। জলজন্ত একটা মানুষ পাশে থেকেও যদি বোবা হয়ে থাকে তাহলে প্রাণ বাঁচে না। মিনিকে অবাক করে দিয়ে নির্জন বলল, সবচেয়ে ভয়াবহ আত্মহত্যা কেমন জানো মিনি? মিনির আত্মা কেঁপে ওঠে শুনে। কি বলছে এই মানুষটা? মিনি এগিয়ে এসে নির্জনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি বলছেন এইসব? যতগুলো আর্টিকেল পড়লাম একটাও ভয়াবহ মনে হয়নি। ওগুলো তো সাধারণ মনে হয়। বিষ খাওয়া, গলায় ফাঁস দেওয়া, সাইনাইড খাওয়া। আমি খুব ভয়াবহ যন্ত্রণাদায়ক কিছু খুঁজছি মিনি। নির্জন নির্বিকার চিত্তে উত্তর দেয়। মিনির দম বন্ধ হয়ে আসে শুনে। কান্নায় গলা রুদ্ধ হয়ে আসে। কি বলছেন এইসব? কেন বলছেন? আপনি এইসব বললে আমার খুব ভয় হয়। নির্জনের হাত ধরে কেঁদে ওঠে মিনি। মিনির কান্না নির্জনকে স্পর্শ করে না। তাকে ছুঁয়ে যায় সেই মধ্যরাতে দেখা বাবার অবিশ্বাস্য চোখের চাহনি, ভাই বোনের লজ্জায় অবনত দৃষ্টি, মায়ের নির্ভীকতা। মিনি নির্জনের 2 পা জড়িয়ে ধরে বলল, আপনি এসব বলবেন না প্লিজ নির্জন ভাই, আমি সহ্য করতে পারি না। কি দোষ ছিল আমার সেই দিন? আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোর রুমে যাইনি। তাহলে কেন এমন অপবাদ পেতে হলো আমার? সারা জীবন সবাই জানবে নির্জন দুশ্চরিত্র ছেলে। অথচ এই ভয়ে মা সবসময় আমাকে তার আঁচলের নিচে রেখে বড় করেছে। আমি মানুষ হতে পারলাম না। মিনির ইচ্ছে করলো সত্যিটা বলে দিই সবাইকে, কিন্তু গলা দিয়ে আসে না। কেন সেদিন রাজি হলো? গলায় কাটার মতো সত্যিটা আটকে থাকে মিনির। দুপুরে রান্নার সময় পিয়াসা সোজা গিয়ে শিরিনের রুমে হানা দিল। শিরিন সবেমাত্র শুয়েছে। পিয়াসা গিয়ে মধুর সুরে ডাক দিয়ে বলল, ফুপ্পি আমি এসেছি। শিরিন ধর্মড়িয়ে উঠে বসে বলল, কেন এসেছ? কি সমস্যা তোমার? আপনি রান্না করবেন, আমি রান্না শিখব।
চলেন ফুপি। শিরিনের মুখ তেতো হয়ে গেল পিয়াসার কথা শুনে। এই মেয়ে তো আস্ত তেদর, এত তেদর দেখে মনে হয় না। শিরিন কিছু বলার আগেই নীরা জবাব দিল। পিয়াসাকে তার মায়ের রুমে আসতে দেখে নীরাও এলো রুমে। এই মেয়েকে নীরার কাছে বিষের মতো লাগছে। মা কোনো রান্না করতে পারবে না, তুই গিয়ে তোর শাশুড়ির কাছে রান্না শেখ, যা। পিয়াসা শান্ত সুরে বলল, তুই না, আপনি বলবা। বয়সে আমি তোমার ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে আমি এখন তোমার ভাবি হই, তাই আপনি করে বলতে শেখো এখন থেকেই। তা না হলে বেয়াদবি করার শিক্ষা আমি ভালোই দিতে পারি। মুদ্রার এক পিঠ দেখেছ এতদিন, কেবল অপর পিঠ দেখানো শুরু সবে মাত্র। নীরা মায়ের দিকে তাকায়। এই মেয়ের স্পর্ধা দেখে নীরা হতবাক। শিরিন বাকরুদ্ধ হয়ে গেছে। পিয়াসা শিরিনের হাত টেনে ধরে নামায়, তারপর সোজা রান্নাঘরে নিয়ে যায়। শিরিনকে রান্নাঘরে আসতে দেখে ঝুনির ভীষণ আনন্দ হলো। এত দিনে বিষদাঁত ভাঙার মতো কেউ এলো তবে। শিরিন গোমরা মুখে চুলো ধরায়। তার সারা শরীর কেমন জ্বালা পোড়া করছে। সারাদিন এসির রুমে শুয়ে বসে থাকতে থাকতে সামান্য গরম এখন শরীর সহ্য করতে পারছে না। শিরিনের মনে হচ্ছে কেউ যেন তার শরীরে মরিচ লাগিয়ে দিয়েছে, এত জ্বালা পোড়া করছে তাই। এক চুলায় ভাত বসিয়ে অন্য চুলায় মাছ বসালো। বহু বছর পর রান্না করছে শিরিন। হাতে গুনেও বলতে পারবে না শেষ কবে রান্নাঘরে ঢুকেছে। না, রান্নাঘরে সে অনেকবারই ঢুকেছে, সবার ভুল ত্রুটি ধরতে, ঝামেলা করতে, কিন্তু রান্না করতে তা মনে নেই। শিরিনের মনে হচ্ছে সবকিছু সে ভুলে গেছে, কিভাবে রান্না করতে হয়। রান্নাবান্না যেন একটা মহাযুদ্ধ। এই যুদ্ধে একমাত্র সৈনিক শিরিন। সংসারের কাজকর্ম করার ভয়ে শিরিন বাপের বাড়ি খুঁটি কেড়ে বসেছিল এত বছর ধরে। আজ সেই খুঁটি নড়বড়ে করে দিয়েছে একরত্তি মেয়ে। এটা শিরিনের জন্য কতটা অপমানজনক তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, তার মাও কোনো প্রতিবাদ করল না। মা সম্ভবত প্রতিশোধ নিচ্ছে এখন। যখন বড় ভাবি মেজ ভাবি কেউ ছিল না, তখন তাকে রান্না করতে বলাই সে রাজি হয়নি। মা হয়তো তাই সুযোগ পেয়ে এখন তামাশা দেখছে তার। শিরিনের নাকের জল চোখের জল মিলেমিশে একাকার হলো। ঘামে গরমে কান্নায় অভিমানে নাক মুছে খুন্তি হাতে নিল তরকারি নাড়ার জন্য। পিয়াসা পাশ থেকে বলল, ফুপি প্লিজ হাইজিন মেনটেন করুন। আপনি নাক মুছে সে হাতেই খুন্তি নিলেন, হাত না ধুয়েই। ছি, জমিদার বাড়ির মেয়েরা এত অপরিচ্ছন্ন, তা তো জানতাম না। শিরিনের ইচ্ছে করল গরম খুন্তি এই মেয়ের গালে চেপে ধরতে, কিন্তু পারল না। মনে মনে ভাবল, খুব উঠছ না, একদিন উঠতে উঠতে দেখবে দুই ডানাই ভেঙে গুড়িয়ে দিয়েছি। সেই দিন এমনভাবে মুখ থুবড়ে পড়বে যে তাকাতেও পারবে না। খুব শীঘ্রই সেই দিন আসবে। উত্তপ্ত দুপুরের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। পিয়াসার ভীষণ হাঁসফাঁস লাগছে। খাবার টেবিলে মাথার উপর নিঃশব্দে ঘুরছে ফ্যান। পিয়াসা পাশের চেয়ারের দিকে তাকায়। আশার কঠোর মুখে বসে আছে। কিছু কি হয়েছে? নির্জন ছাড়া পরিবারের সবাই উপস্থিত এখানে। আষাঢ়ের ডান পাশের চেয়ারটা নির্জনের ছিল, আপাতত ওইটা খালি পড়ে আছে। রজনী আর নার্গিস সবাইকে খাবার বেড়ে দিল। শিরিনের মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। রান্না যে জঘন্য হয়েছে তা জানার জন্য রকেট সায়েন্স লাগে না। শিরিনের মনে হলো সে যেন কুমির ভর্তি খালে ঝাঁপিয়ে পড়ে কুমিরকে এসে বলেছিল, আয় খা আমাকে। তা না হলে কোন কুক্ষণে এই মেয়ের লেজে পা দিয়ে ঝগড়া করতে গিয়েছিল কে জানে। জাউভাত যেমনই হয়েছে, যার ব্যাপার সেই বুঝতো, কেন যে মাঝখানে নিজের লম্বা নাক ঢুকিয়েছিল। ঝুনির আজকে ভীষণ আনন্দ লাগছে। এতদিন পান থেকে চুন খসলেই শিরিন ক্যাটক্যাট করত, আজকে যে কি হবে। খাওয়ার টেবিলে সবাই চুপচাপ। মুহুয়া বেগম ডাল দিয়ে ভাত মুখে দিয়েই শিরিনের দিকে বিষ দৃষ্টি হানলেন। শিরিনের মনে হচ্ছে পুরো আসমান তার মাথায় ভেঙে পড়ল বুঝি। রাগে মুহুয়া বেগমের কপালের রং দপদপ করছে। শিরিন অন্যদিকে তাকায়। সামান্য মসুরের ডালে কিনা এই বুড়ি দামড়ি মেয়ে এক বয়ম হলুদ ঢেলে দিয়েছে। তা না হলে মসুরের ডাল এমন তিতকুটে হয়? হলুদের উৎকট গন্ধের জন্য মুখে দেওয়া যাচ্ছে না। মিরাজুল ইসলাম মাছ দিয়ে এক লোকমা খেয়ে শিরিনের দিকে তাকান। তার জিহ্বায় কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। পানি বলে চিৎকার করে ওঠেন। ঝুনি মিটিমিটি হাসছে। শিরিন রান্নাঘরে যাওয়ার আগে ঝুনি মরিচের গুঁড়ো বদলে দিয়েছিল। কাশ্মীরি মরিচের কৌটায় দেশি ঝালমরিচের গুঁড়ো রেখে দিয়েছিল। ডাল রান্নার সময় শিরিনের বেখেয়ালে কিছুটা হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছিল। অনেক দিনের পুরনো ক্ষোভ ঝুনির, সুযোগ কিছুতেই হাতছাড়া করতে পারল না তাই। রজনী ছুটে গিয়ে পানি দিল ফ্রিজ থেকে। মিরাজুল ইসলামের জিহ্বা পুড়ে যাচ্ছে। মাথায় কেমন অসহ্য রকমের যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। পুরো টেবিলে সবাই চুপচাপ বসে তামাশা দেখছে। মিরাজুল ইসলাম নিজেকে শান্ত করে বলল, আমি অনেক বড় গাধা আজকে বুঝলাম। আজীবন তুই আমার কাছে নালিশ করে গেলি আমার বউ রান্না পারে না। আমার উচিত ছিল তখনই তোকে রান্না করে দিতে বলা। এজন্যই তো কখনো শ্বশুর বাড়ি গেলি না, কখনো রান্নাঘরে ঢুকে নিজে থেকে রান্না করতে গেলি না। আজীবন শুধু অন্যের দোষ ধরেই গেলি। সিরাজুল ইসলাম আর মুখে খাবার দেওয়ার রিস্ক নিলেন না। রজনীকে বললেন সবার জন্য ডিম ভেজে আনতে।
রজনী কিছু না বলে রান্নাঘর থেকে 2 বাটি গরুর মাংস নিয়ে এলো। প্রায় সময় রজনী মাংস বেশি করে রান্না করে ডিপ করে রাখে, যাতে কখনো প্রয়োজন হলে খাওয়া যায়। শিরিনের রান্না হতেই রজনী ফ্রিজ থেকে মাংস বের করে ওভেনে গরম করে নিল। সবাই গরুর মাংস দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেল। খাওয়ার পর সিরাজুল ইসলাম পিয়াসার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলতে চাও? পিয়াসা মুচকি হেসে বলল, মাঝে মাঝে চুপ থাকাই সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে যায় আঙ্কেল, আমার কিছু বলার নেই। নীরার মনে হলো পিয়াসা যেন কষে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে তার মায়ের গালে কোনো কিছু না বললে বরং কোনো এক সময় সুযোগ পেত এইটাকে একটা এক্সকিউজ করার, ছোট হয়েও শিরিনকে অপমান করেছে বলে ওর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলার। কিন্তু পিয়াসা না বলেও যেন অনেক কিছু বলে দিল। সিরাজুল ইসলাম বললেন, এবার থেকে শিরিনই রান্না করবে। একটা পরিবারে থাকতে গেলে আজীবন একজন পায়ের উপর পা তুলে খাবে আর বাকিরা কাজ করবে তা হয় না, তাই আপাতত রান্নাঘরের দায়িত্ব শিরিনের। মুহা বেগম নির্বাক তাকিয়ে দেখলেন তার সাম্রাজ্যের দখলদারিত্ব তার হাত থেকে ছুটে যাচ্ছে। তবে কি এই একরত্তি মেয়ে তার সাম্রাজ্যের দখল নিয়ে নেবে? মুহা বেগমের সারা শরীরে যেন বিষাক্ত হুল ফুটতে থাকলো। একরাশ আলগা গাম্ভীর্য এনে বললেন, আমি এখনও বেঁচে আছি, এই সংসারের সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও আমি আছি। তাই তোকে সিদ্ধান্ত নিতে হবে না কে রান্না করবে নাকি কে বসে খাবে। সিরাজুল ইসলাম ফাটা বেলুনের মতো চুপসে গেল মুহূর্তেই। মুহা বেগম পুত্রবধূদের দিকে তাকান। এক্ষুনি পিয়াসার উপর চাপ দেওয়া যাবে না। রজনীকে উদ্দেশ্য করে বলল, রান্নাবান্না যত্ন নিয়ে করার কাজ, ভালোবাসা দিয়ে করার কাজ। যত ভালোবাসা মনে নিয়ে খুন্তি নাড়বে রান্না তত মজা হবে। ঝুনি ফট করে বলল, তাইলে মনে হয় শিরিনাপা মনে বিষ নিয়ে খুন্তি নাড়ছে, এর লাগেই এই বিষাক্ত খাওন কেউ খাইতে পারে না। মুহা বেগম ধমক দেওয়ার আগেই সবাই হো হো করে হেসে উঠল। মুহা বেগম রজনীকে বললেন, রাইতের খাওয়ানোর বন্দোবস্ত করো। শিরিনের ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শুনে। পিয়াসা বলল, কিন্তু দাদি, আমি তো ফুপির কাছে রান্না শিখব। তোমার শাশুড়ি সবচেয়ে ভালো রান্না জানে, তোমার শাশুড়ি তোমাকে রান্না শেখাবে। আমার শাশুড়ি তো আর আমার রান্নার দোষ ধরে নাই দাদি, ধরছে ফুপি, তাই ওনাকেই আমাকে রান্না শেখাতে হবে। তাছাড়া জমিদার বাড়ির মেয়ে হচ্ছে ফুপি, আমার শাশুড়ির চাইতে ফুপির ভালো জানার কথা জমিদার বংশের টেস্ট, তাই অনর্থক আমার শাশুড়ির ওপর গুরুদায়িত্ব দেওয়ার কোনো মানেই হয় না। নীরা আর সহ্য করতে পারল না, আক্রোশে চেঁচিয়ে বলল, আমার মা কি তোর চাকর যে তোর কথা মতো কাজ করবে? আশার ধমকে বলল, কানে গালে চটকনা খাওয়ার আগে আমার বউকে রেসপেক্ট দিয়ে ভাবি বলে কথা বলবি, তা না হলে তোর এই খুমার ডিজাইন চেঞ্জ করে দেব আমি। মিনি অসহায়ের মতো তাকিয়ে নাটক দেখে। এই জাগতিক কিছুই তার ভালো লাগে না। নির্জনের কথা মাথায় ঘুরছে তার। হুট করেই মিনির মনে হলো সব কথা যদি সে পিয়াসাকে শেয়ার করে তাহলে পিয়াসা হয়তো তাকে একটু হলেও সাহায্য করতে পারবে। এই সংসারে আর কেউ নেই তার মন বোঝার মতো। কিন্তু পিয়াসাকে সে তো অপছন্দ করে। মিনি বুঝতে পারে না কি করবে সে। রজনী পিয়াসার হাত ধরে বলল, থাক মা, জেদ করো না, তোমার ফুপির রান্না তো দেখলেই, এরপরে কারোর আর খাওয়া হবে না ঠিক করে। যার কাজ যারে সাজে, বিনি কাজে লাঠি বাজে। ঝুনি বলল, না ভাবি, লাঠি বাজে না, সিরিয়াপার থোতা বাজে শুধু। আল্লাহ দিছে তারে চাইনিজ থোতা, আজকাল এমন থোতা দেখাই যায় না। থোতা না যেন ইস্পাত, থোতার ধার থাকলেও কামকাজে কোনো ধার নাই তার, আকাই মা। রজনী মৃদু স্বরে ধমক দেয় ঝুনিকে। নীরা ফুঁসতে থাকে। পিয়াসা আর কথা বাড়ালো না। তার দরকার ছিল শিরিনকে একটা বড়সড় ধাক্কা দেওয়া, যাতে সে বুঝতে পারে পিয়াসা সহজ মেয়ে নয়। আপাতত সেটা হয়ে গেছে, তাই পিয়াসাও আর কথা বাড়ালো না। মুহা বেগম দেখলেন পিয়াসা মেনে নিয়েছে। হাত ছেড়ে বাঁচলেন মুহা বেগম। কিন্তু মুহা বেগম জানেন না এরপর পিয়াসার সিদ্ধান্ত শুনলে সে আর একবার পস্তাবে কেন পিয়াসাকে বউ করলেন তার জন্য। রাতে শোয়ার সময় পিয়াসা আর আশার একাকী হলো, নয়তো সারাদিন পিয়াসা বাইরে বাইরেই ছিল, যাতে আষাঢ়ের মুখোমুখি হতে না হয় তার জন্য। আবার আশারও ছাদে ছিল যাতে পিয়াসার রুমে নির্বিঘ্নে থাকতে পারে। ফলশ্রুতিতে কারোরই রুমে থাকা হয়নি সারাদিন, বিশ্রাম নিতে পারেনি কেউই। রাতে খাওয়ার পর পিয়াসার রুমে এসে বাবাকে কল করে। বাবা মা দুজনেই কল করেছিল দিনে, কিন্তু কথা বলতে পারেনি পিয়াসা। আনোয়ার চৌধুরী ফোনের ওপাশ থেকে হ্যালো বলতেই পিয়াসার মনে হলো তার মরুর মতো শুষ্ক বুকে যেন জলের দেখা মিলল। ভালোবাসার বৃষ্টি এসে ভরিয়ে দিয়ে গেল পিয়াসার মন প্রাণ। অশান্ত হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। আনোয়ার চৌধুরী নরম গলায় বলল, কেমন আছো মা? পিয়াসার বুক চিরে দুঃখীরা বের হয়ে আসে। চোখের সামনে লাল নীল হয়ে ধরা দেয় এক পশলা যন্ত্রণা। এত মধুর সুরে বাবা যখন ডাকে পিয়াসার তখন অসহ্য যন্ত্রণা হয়। একটা সময় বাবা বলে ডাকার কি আকুতি ছিল, বাবার সাথে কথা বলার কত আক্ষেপ ছিল। সবকিছু মনে পড়ে যায়। ব্যাকুল হয়ে একটু কাঁদতে চায় পিয়াসা। দুই চোখকে তার ভীষণ বেঈমান নিষ্ঠুর মনে হয়। এক ফোঁটা অশ্রু এলে কি এমন ক্ষতি হতো? বরাবরের মতো শুষ্ক পিয়াসার চোখ।
দেখে মনে হয় তার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পিয়াসা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি মা, তোর মা ভালো নেই। তার ধারণা তার মেয়েকে আমি হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করেছি। তার দিন শুরু হয় আমাকে নিয়ে রাগারাগি করে, আর দিন শেষ হয় তোর জন্য কাঁদতে কাঁদতে। পিয়াসার সব কষ্ট যেন এক মুহূর্তেই বিলীন হয়ে গেল। এই পৃথিবীতে যার একটা সময় কেউ ছিল না, তার জন্য ভাবার মতো দুজন মানুষ আছে এখন। এর চাইতে খুশির আর কি হতে পারে পিয়াসার জীবনে? পিয়াসা হাসল, হুট করেই মনটা ফুরফুরে হয়ে গেল। হেসে বলল, মাকে বলো আমি ভীষণ ভালো আছি, আমার জন্য একটুও ভাবতে হবে না মাকে। আর আমি আমার মায়ের মেয়ে, আমাকে আঘাত করা এত সহজ হবে না। বলতে হবে না মা, লাউড দেওয়া আছে, তোর মা শুনছে। শারমিন ফোন টেনে নিয়ে বলল, তুই ভালো আছিস তো মা? ওরা তোকে কোনো কষ্ট দিচ্ছে না তো? মা এত চিন্তা করছো কেন? আমি নিজেই নিজেকে রক্ষা করতে জানি। তার উপর এখন তোমাদের জামাই আছে না, সে থাকতে কেউ আমাকে কিছু বলে রক্ষা পাবে? আমি বিন্দাস আছি মা। ইচ্ছে করে পিয়াসা আষাঢ়কে তাদের জামাই বলে সম্বোধন করেছে, যাতে করে বাবা মা বুঝতে পারে তাদের সম্পর্ক ভীষণ ভালো আছে। শারমিন বুঝলও তাই। আনোয়ার চৌধুরী মুচকি হেসে চোখের ইশারা করে স্ত্রীকে, আর বলে, দেখলে তো আমি ভুল করিনি। উত্তরে শারমিন মুখ বাঁকিয়ে পিয়াসাকে বলল, বাসায় আসবি না মা? তোকে ছাড়া এই বাড়ি কেমন মৃত্যুপুরী। যাব মা, আর কয়েকটা দিন পরেই যাব। আগে এখানে এদেরকে একটু নাচিয়ে নিই। কাকে নাচাবি? যারা এতদিন রজনী আন্টিকে নাচিয়েছে মা। শারমিন বলল, যা ভালো মনে করিস। মনে রাখিস তোর বাবা মা সবসময় তোর পাশে আছে। কোনো বিপদ হলে সবার আগে বাবা মাকে জানাবি। আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়ব। পিয়াসা স্বস্তি নিয়ে কথা শেষ করে। আশার রুমে ঢুকে দেখে পিয়াসা ফেসবুক স্ক্রল করছে। তার সাথে তার বউ ফেসবুকে অ্যাড নেই। কি অদ্ভুত ব্যাপার। নিজের ফোন নিয়ে আশারও অন্যদিকে শুয়ে পড়ল। হুট করেই পিয়াসা দেখল আশার তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। পিয়াসার হাসি পায়। আশারের রিকোয়েস্ট একসেপ্ট না করেই আশারের আইডি ভিজিট করে। প্রথম পোস্ট দেখেই পিয়াসার কেমন অদ্ভুত অনুভূতি হতে থাকে। আশার গত রাতেই ম্যারিড স্ট্যাটাস দিয়ে ফেলেছে। পিয়াসা পিছন ফিরে তাকায় এক নজর। এই মানুষটাকে সে ভালো খারাপ কোনো কাতারেই ফেলতে পারছে না, না পারছে তার সাথে সহজ হতে। পিয়াসা বোকা মেয়ে না। পিয়াসা জানে জীবনে বিয়ে একবারই হয়, তার নিজের ইচ্ছেতেই হোক বা বাবা মায়ের খুশির জন্য। একবার কাগজে স্বাক্ষর করে যাকে স্বামী বলে আল্লাহর কাছে কবুল করে নিয়েছে, তাকে অস্বীকার করা যাবে না এই জীবনে। তাহলে তাকে মেনে নিতে এত দ্বিধা কেন? সে তো কোনো লুকোচুরি করেনি তার ব্যাপারে। সবার সামনে স্পষ্ট গলায় তাকে বউ বলে প্রায়োরিটি দিতে তার একবারও গলা কাঁপেনি। পিয়াসা নিজের সাথে নিজে যুদ্ধ করে খানিক সময়। পিয়াসা নিজের সাথে নিজেই যুদ্ধ করে খানিক সময়। এই মানুষটাকে হাজার মেয়ে পছন্দ করে। কোচিংয়ে গিয়ে পিয়াসা সেই প্রমাণ পেয়েছে। আসলে ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট চেক করে পিয়াসা। ঠোঁটের কোণে ফুটে ওঠে কেমন বিজয়ের হাসি। হাজারো মেয়ের কমেন্ট। এই যে এত এত মেয়েদের কাছে যে ড্রিম বয়, সে কিনা পিয়াসার কাছে এক ফোঁটা ভালোবাসা চায়। পর মুহূর্তেই পিয়াসা কুকড়ে যায়। কালো অতীত এসে হানা দেয় পিয়াসার মানসপটে। ভেঙে চুরমার হয়ে যায় পিয়াসা আবারও। এই ক্ষত কখনোই মুছবে না। পিয়াসা ভাবতে পারে না আর। ফেসবুক স্ক্রলিংয়ে মন দেয় আবারও। স্ক্রল করতে করতে একটা পোস্ট আসে পিয়াসার সামনে। এক মুহূর্তে পিয়াসার মনে হয় এটাই তার দরকার। পোস্টটা তেমন কিছুই না, একটা চাকরির পোস্ট। একটা রেস্টুরেন্টে ওয়েটার লাগবে। নারী পুরুষ উভয় প্রাধান্য পাবে। পিয়াসার মনে হলো মুহুয়া বেগমের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এই কাজের চাইতে পারফেক্ট আর কিছুই হতে পারে না। পিয়াসা রেস্টুরেন্টের ডিটেলস দেখে। লোকেশন দেখে বুঝতে পারে খুব বেশি দূরে হবে না। রিকশায় 20 থেকে 25 মিনিট লাগবে হয়তো। তাছাড়া পার্ট টাইমও করতে পারবে। পিয়াসা এক মুহূর্ত ভেবে নেয়, সে যদি বিকেল শিফটে জয়েন করে, তাহলে যদি ঢাবিতে চান্স হয় সেখানে ক্লাস চলাকালীনও করতে পারবে। অথবা চান্স না পেলেও প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নেবে, সেখান থেকেও পারবে। পিয়াসা বিছানা থেকে নেমে বারান্দায় যায়। বাবার সাথে কথা বলতে হবে আগে। আনোয়ার চৌধুরী শুয়েছেন, সবেমাত্র চোখ লেগে এসেছে। এই মুহূর্তেই মেয়ের কল পেয়ে শঙ্কা জাগে তার। কোনো বিপদ হয়নি তো? তড়িঘড়ি করে কল রিসিভ করে হ্যালো বলেন। বাবার হ্যালো শব্দটার মধ্যেই পিয়াসা রাজ্যের শঙ্কা অনুভব করতে পারে। মনে মনে বলে, এজন্যই তুমি এই পৃথিবীর বেস্ট বাবা। হেসে বলল, বাবা একটা কথা জানানোর জন্য তোমাকে ডিস্টার্ব করলাম। কি কথা মা? আমি যদি কোনো ছোটোখাটো জবে ঢুকি, লাইক কোনো রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে, তাহলে কি তোমার খুব বেশি লজ্জা লাগবে? আনোয়ার চৌধুরী হেসে ফেলেন মেয়ের কথা শুনে। বাবা কোনো কাজই ছোট না। সৎ পথে থেকে যেই কাজই তুমি করবে তাই ভীষণ দামি। এতে আমার ভীষণ গর্ব হবে এটা ভেবে যে আমার মেয়ে এত বিলাসিতার মধ্যে বড় হয়েও সে অহংকারী হয়নি, বরং বিনয়ী হয়েছে। নিজে কিছু করার ট্রাই করছে। ওয়েটারের কাজ বলে নাক সিটকায়নি সে। পিয়াসা হেসে বলে, আই লাভ ইউ বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। আমি জানতাম তুমি কখনোই আমাকে ডিমোটিভেট করবে না।
শারমিন উৎসুক হয়ে তাকিয়ে রইল। কল রাখতেই আনোয়ার চৌধুরী বলে, আমার সন্তান অনেক বড় হয়ে গেছে শারমিন, আমার মেয়ে একটা চাকরি করতে চাইছে। কিসের চাকরি? ওয়েটারের। ওয়েটার? মেয়ের বাবার মতো সে এত মুক্তমনা না, তাই মুখ গোমরা করে বলল, ওর বাবা একজন ডাক্তার, মা সহকারী প্রধান শিক্ষক, সেখানে আমার মেয়ে ওয়েটারের কাজ করতে চায়। ওর কিসের অভাব আছে? প্রতি মাসে ওর অ্যাকাউন্টে একটা বিগ অ্যামাউন্ট পাঠাও তুমি। ওকে আমার ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে, তবুও ওকে চাকরি করতে হবে কেন? ও কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির বউ, তাও ভুলে গেল। আনোয়ার চৌধুরী হাসেন, স্ত্রীর হাত ধরে বলেন, শারমিন, তুমি না স্কুলে বাচ্চাদের শেখাও কোনো কাজই ছোট না, সেই তোমার মুখে আজ এই কথা মানায় কি করে বলো? শারমিন অবুঝের মতো মাথা নেড়ে বলে, পুঁথিগত কথায় জীবন চলে না সবসময় চৌধুরী, তুমিও জানো তা। বইয়ে যা মানায় বাস্তবে সবসময় তা মানাবে এমন কোনো কথা নেই। আমার মেয়ে আমার পুতুলের মতো যত্নে গড়ে তোলা, সে কিনা মানুষের জন্য খাবার নিয়ে ছুটাছুটি করবে, খাবার দিতে দেরি হলে মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবে, সে টেবিল পরিষ্কার করবে, প্লেট পরিষ্কার করবে, এসব কখনো আমি দুঃস্বপ্নেও ভাবিনি। শারমিন, অবুঝের মতো কথা বলো না, বরং তোমার তো খুশি হওয়া উচিত এই ভেবে যে আমাদের মেয়ে বিপুল অর্থ সম্পদ বিলাসিতায় বড় হয়েও ননির পুতুল হয়নি। সে তোমার আমার শিক্ষায় বাস্তবিক শিক্ষিত হতে পেরেছে বলেই তার কাছে মনে হয় এই কাজটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। অন্য কেউ হলে হয়তো ভাবতো, যার বাবা মায়ের এত অর্থ সম্পদ আছে, শ্বশুরবাড়ি এত অবস্থা সম্পন্ন প্রভাবশালী, সেখানে সে রানীর হালে থাকবে। আমার মেয়ে নিজেই সেই আরামায়েশের চিন্তা না করে নিজেকে সাধারণ মানুষের মতো করে ভেবেছে। সে বাবা মা স্বামীর উপর নির্ভরশীল নয়, সে নিজেকে স্বাবলম্বী করতে চায়। তোমার ছোট্ট মেয়েটার কনফিডেন্স, তার চিন্তাভাবনার জন্য তোমার তো আনন্দিত হওয়ার কথা। শারমিন সব বোঝে, তবুও মায়ের মন, মেয়ে কষ্ট করবে তা কিছুতেই মানতে চায় না। বিলাসবহুল জীবনের সুখ থাকার পরেও মেয়ে পরিশ্রম করবে ভাবলেই মায়ের বুকে ব্যথা শুরু হয়। এই ব্যথা শুধু মায়েরাই জানবে। পিয়াসার সাথে সাথেই মেল করে, 20 মিনিটের মধ্যেই মেলের রিপ্লাই পায়। আগামীকাল বিকেল 4টা থেকে তাকে জয়েন করতে বলা হয়। বাকি আলোচনা সেখানেই হবে। পিয়াসা আনন্দিত মনে শুয়ে পড়ে, সকালের জন্য অপেক্ষা করে। কখন সে খবরটা খাওয়ার টেবিলে বোমার মতো ব্লাস্ট করবে, আর কখন মহুয়া বেগমের জমিদার বংশের সব অহংকার তার পায়ের নিচে এসে গড়াগড়ি খাবে। সেই অহংকারে পা দিয়ে খণ্ড বিখণ্ডিত করে পিয়াসার জবে ঢুকবে। তবেই না হবে তার রজনী আন্টির হয়ে বদলা নেওয়া। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছে পিয়াসা, কিন্তু ঘুম আসছে না কিছুতেই, বরং ভেতরে কেমন অস্বস্তি লাগছে ওর। সে কি অযথাই আশারকে ভিলেন বানিয়ে রেখেছে? আশার খেয়াল করলো পিয়াসা ভীষণ নড়াচড়া করছে, মনে হচ্ছে কোনো অস্বস্তি হচ্ছে ওর। উঠে বসে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? পিয়াসার গলায় কাঁটার মতো একটা ব্যাপার কেমন খচখচ করছিল, তাই মন আর বিবেকের তাড়নায় পিষ্ট হওয়া পিয়াসা উপায়ন্তর না পেয়ে উল্টো আশারকে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করব? নির্দ্বিধায়। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে, মানি আর না মানি আপনি এখন আমার স্বামী, আমার কি এখন থেকে যে কোনো ব্যাপারে আপনার পারমিশন নিতে হবে? আশার মুচকি হাসে, না, নিতে হবে না। পিয়াসা ভ্রু কুচকে তাকায়। আশার উঠে গিয়ে জানালা খুলে দেয়। চাঁদের আলো রুমে আসতেই মুহূর্তেই পুরো রুম কেমন স্বর্গের মতো মনে হয় পিয়াসার। চাঁদের আলো রুমে আসতেই মুহূর্তেই পুরো রুম কেমন যেন স্বর্গের মতো মনে হয় পিয়াসার। কেন নিতে হবে না? এটা তো অলিখিত নিয়ম। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত আদেশ। আই থিঙ্ক তুমি এইটুকু জ্ঞান রাখো, কিন্তু তোমায় ভয় পেতে হবে না এই ব্যাপারে। উত্তর তোমার প্রশ্নে আছে। পিয়াসা বুঝতে না পেরে আষাঢ়ের দিকে তাকায়। যেখানে আমাকে তুমি তোমার স্বামী হিসেবে মানতেই পারো না, সেখানে আমার কাছ থেকে অনুমতি চাওয়ার ব্যাপারটা ছেলে মানুষই না, বরং আমাকে অপমানিত করা হবে তখন। একটা সম্পর্কে যখন দুজনের মনের মিল হয় না, তখন এইসব ফর্মালিটি মেনটেন করা মানে সম্পর্ককে অপমান করা। পিয়াসা চুপ করে যায়, কিংবা ফাটা বেলুনের মতো চুপসে যায়। আশার কিছু ভুল বলেনি। পিয়াসা জানে, পিয়াসা বোঝে, কিন্তু মনকে বোঝাতে পারে না। নিজের মনই পিয়াসার সবচেয়ে বড় শত্রু এখন। তবুও মিনমিন করে বলল, আমি একটা রেস্টুরেন্টে জব করতে চাইছি। আশার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আষাঢ়ের চেহারায় একটা সূক্ষ্ম পরিবর্তন দেখা দিয়েছে। তবে কি আষাঢ়ও ওর বাবার মতো? পিয়াসা ভাবতে পারে না। সে রজনী আন্টির মতো কখনো হবে না। মন থেকে যদি না আসে, তাহলে জোর করে কখনোই অন্যের সিদ্ধান্ত মেনে নিতে পারবে না পিয়াসা। কোন রেস্টুরেন্ট, কোন পজিশন? পিয়াসা রেস্টুরেন্টের নাম বলল। মুহূর্তেই আশার গম্ভীর হয়ে বলল, আমি বেঁচে থাকতে এইসব রেস্টুরেন্টে এই টাইপের জব আমি তোমাকে করতে দেব না পিয়াসা। পিয়াসা হেসে ওঠে। একটু আগেই না বললেন আপনার অনুমতি নিতে হবে না? এক মুহূর্তেই স্বামীর অধিকার জন্মে গেল। না, অধিকার আমার জন্মায়নি। অধিকার বোধ কি তা তুমি জানো না হয়তো।
তাহলে এখন যা প্রকাশ করছেন তা কি? তোমার নিরাপত্তা। পিয়াসা বুঝতে পারে না, বুঝতে পারার কথাও না। আষাঢ়ের দিকে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থাকে পিয়াসা। এক মুহূর্তের জন্য আষাঢ়ের মনে হয়, কি এমন হতো যদি এই মানবীর ওপর তার ক্ষুদ্র একটু অধিকার থাকতো? তাহলে এমন তাকিয়ে থাকতে দেখে ছোট্ট করে একটা কপালে চুমু খেয়ে বলতো, এমন করে তাকিও না, কলিজায় লাগে বউ। পিয়াসা জিজ্ঞেস করল, কই বললেন না তো? ওই রেস্টুরেন্টের 25% শেয়ার আমার শত্রু রাশেদের। এর চেয়ে বেশি বিস্তারিত আশা করি বলা লাগবে না। পিয়াসা জবাব দেয় না। রাশেদকে পিয়াসা জানে। আশার হাসপাতালে থাকাকালীন সময়ে আস্তে আস্তে জানতে পেরেছে। পিয়াসা হতাশ হয়ে পড়ে। এমন নয় যে চাকরি না করলে ওর চলছে না, কিন্তু ওর দরকার মুহুয়া বেগমের অহংকার মাটির সাথে মিশিয়ে দেওয়া। আশার জিজ্ঞেস করল, ওরা নিশ্চয়ই তোমার মেইলের রিপ্লাই করেছে? হ্যাঁ করেছে তো, আগামীকাল যেতেও বলল। আশার হেসে বলল, একটু মাথা খাটালে তুমি বুঝতে পারতে এত রাতে ওরা কেন একটা মেয়ের মেলের রিপ্লাই করল। এই দুনিয়ার সব মানুষ আশার না পিয়াসা। পিয়াসার বুক ধড়ফড় করে। আষাঢ়ের কথার মানে ও বুঝতে পেরেছে। হুট করে পিয়াসার মনে পড়ে, ঠিকই তো, অফিসিয়াল কাজ কেন অফিস আওয়ারের বাইরে এত রাতে রিপ্লাই করবে এরা? তোমাকে একটা জিনিস দেখাই, ওয়েট। আষাঢ় তার অন্য নামের একটা মেল থেকে ওদের মেল করে জবের জন্য। পিয়াসাকে বলে ওদের নক দিয়ে কিছু একটা জিজ্ঞেস করতে। পিয়াসা ইতস্তত করে নক দিয়ে জিজ্ঞেস করে ওদের রেস্টুরেন্টের নিজস্ব কোনো ড্রেস কোড আছে কিনা। 2 মিনিটের মধ্যে পিয়াসাকে রিপ্লাই দেয়, কিন্তু আশার কোনো রিপ্লাই পায় না। আশার হেসে ওঠে। পিয়াসা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর থমথমে সুরে বলল, এমন নয় যে চাকরি করতেই হবে, কিন্তু আমি আপনার দাদিকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। ওই অহংকারী মুখটা যাতে লজ্জায় এতটুকু হয়ে যায় তার জন্য। জমিদার বাড়ির বউ যখন বাইরের মানুষের খাবার সার্ভ করবে, ব্যাপারটা তার কেমন লাগবে তা দেখতে চেয়েছিলাম। আজীবনে যেই অহংকার তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে রেখেছে তা মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আপনি আমাকে ভুল ভাববেন না, আমি কখনোই আপনার অমতে কিছুই করব না। আপনাকে নিয়ে আমার মনে একটু একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু তার জন্য আপনাকে অসম্মান করার মতো চিন্তাভাবনা আমার মাঝে নেই। আপনার মনে হয় না আপনার দাদির একটা শিক্ষা হওয়া ভীষণ দরকার? আশার হেসে বলল, ওকে, সেক্ষেত্রে আমি তোমাকে একটা রেস্টুরেন্টে জব পাইয়ে দিতে পারি। ওয়েটার পোস্টে? আষাঢ়ের বলতে ইচ্ছে করলো, না ওয়েটার না, মালিক পোস্টে। কিন্তু বলতে পারলো না। পিয়াসা যদি জানতে পারে ওটার 70% শেয়ার আষাঢ়ের, তাহলে হয়তো জব করতে চাইবে না। কিন্তু পিয়াসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর চাইতে বেস্ট অপশন আর দ্বিতীয় কোনো কিছু নেই। সর্বক্ষণ আশার চোখে চোখে রাখতে পারবে। আশার মাথা নাড়িয়ে বলল, শুধু ওয়েটার কেন, ক্যাশ কাউন্টারেও বসতে পারবে। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, আপনি বুঝতে পারছেন না কেন? ওইরকম কাজ হলে আপনার দাদি যতটা রাগ করবে, অন্য পোস্টে কি হবে? অগত্যা আশার মাথা নাড়িয়ে বলল, জো হুকুম মহারানী। পিয়াসা হেসে ফেলে। হাসতে হাসতে পিয়াসার মনে প্রশ্ন জাগে, আশার কিভাবে তার জবের ব্যবস্থা করছে। হাসি বন্ধ হয়ে গেল মুহূর্তেই। আপনি কিভাবে আমার জবের কনফার্মেশন দিচ্ছেন? আশার আমতা আমতা করে বলল, না মানে আসলে আমার একটা ক্লোজ ফ্রেন্ডের রেস্টুরেন্ট, ও বলেছিল আর কি যে পোস্ট খালি আছে, তাই বলছি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাইরের কাউকে জানাতে পারবেন না আমি আপনার বউ। আশার হেসে মাথা নাড়ায়। জানানোর প্রশ্নই আসে না। যেখানে রেস্টুরেন্টের আর এক পার্টনার আর আষাঢ়ের বাবা মা ছাড়া কেউ জানেই না ওই রেস্টুরেন্টের মালিক সে, সেখানে সে কাকে বলতে যাবে? রেস্টুরেন্টের অন্যান্য সব স্টাফরা জানে সে ওখানকার রেগুলার কাস্টমার। মালিকের সাথে ভীষণ ভালো সম্পর্ক, এতটুকুই। সকালের নাস্তার টেবিলে পিয়াসা আষাঢ়ের সাথে এলো। পাশাপাশি দুটি চেয়ারে বসে পিয়াসা মহুয়া বেগমের দিকে তাকায়। আশার মুচকি হেসে পিয়াসাকে সাহস দেয়। একে একে সবাই এসেছে। রজনী আর নার্গিস দ্রুত সবাইকে খাবার দিচ্ছে। আজকের মেনু ল্যাটকা খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়ির সুগন্ধে পিয়াসার খিদে আরও বেড়ে গেল। পিয়াসা রজনীকে উদ্দেশ্য করে বলল, আন্টি আমার একটা চাকরি হয়েছে, আজকেই জয়নিং। ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা নেমে এলো। মহুয়া বেগমের গলায় খাবার আটকে গেল। রজনী দ্রুত পানি এগিয়ে দিল। পিয়াসার হাসি পেল। কি চাকরি করছে এটা জানলে তো বুড়ি একেবারে স্ট্রোক করবে। মহুয়া বেগম নিজেকে সামলে নিয়ে সিরাজুল ইসলামের দিকে তাকিয়ে বললেন, ওর চাকরি হয়েছে মানে? কি বলছে ও? এই বাড়ির বইয়েরা কবে থেকে বাইরে পুরুষদের সাথে কাজ শুরু করলো? সিরাজুল ইসলামের মনে হচ্ছে তিনি মাইনকাচি পায়ে ফেসে গেছেন। না পারবেন মায়ের হয়ে কথা বলতে, না পারবেন পিয়াসার বিরুদ্ধে কিছু বলতে। রজনী জিজ্ঞেস করল, কিসের চাকরি? একটা রেস্টুরেন্টের ওয়েটার। মহুয়া বেগম এবার সত্যিই চমকান। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি ভুল শুনেছেন। ক্ষুব্ধ স্বরে বললেন, এটা একটা ভদ্র বাড়ি, এখানকার বউয়েরা বাইরের পরপুরুষের সাথে চাকরি করবে? তা কখনোই হবে না। আশার গলা খাকারি দিয়ে বলল, আমার বউ দাদি, আমি ওকে পারমিশন দিয়েছি, এখানে আপনার মতামত জানতে চাইনি।
মুহা বেগম সিরাজুল ইসলামের দিকে তাকান। সিরাজুল ইসলাম কোনো কথা না বলে মাথা নিচু করে নাস্তা করতে থাকেন। মিনি ফোড়ন কেটে বলল, বাড়িতে কাজ করতে পারে না, রাস্তায় কাজ করতে যাইতে চায়। পিয়াসা হেসে বলল, আমি না হয় রাস্তায় গিয়েই কাজ করলাম, বাড়ির কাজটা না হয় তুমি আর তোমার গুণধর 2 বোন মিলে করে নাও। শিরিন মিনিকে চোখ রাঙায়। এই মেয়ের সাথে কোনোভাবেই লাগতে যাওয়া উচিত না। মুহা বেগম অসহায়ের মতো বসে রইলেন নাস্তা না করে। তিনি এই মেয়ের ডানা ভেঙে দিয়ে এদের মা মেয়েকে শিক্ষা দেবেন ভেবেই ওকে এই বাড়ির বউ করেছে, অথচ সেই মেয়েই কিনা তাকে গোনায় ধরছে না। কলিং বেল বেজে ওঠার শব্দে মুহা বেগমের ভাবনার জাল কাটল। কেউ এসেছে বোধহয়। ঝুনি গিয়ে দরজা খুলে দেখে বৈশাখী আর বর্ষা এসেছে। বৈশাখীর মুখটা থমথমে ভীষণ। রজনী মেয়েদের দেখে এগিয়ে এলো, বিশেষ করে বৈশাখীকে দেখে। মেয়েটা কনসিভ করেছে। গতকাল বিকেলেই তিনি জানিয়েছেন আশার আর পিয়াসার বিয়ে হয়েছে। নিষ্ফল আক্রোশে বৈশাখীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফেটে যাচ্ছে যেন। রাত থেকে অপেক্ষায় ছিল কখন সকাল হবে, কখন বাবার বাড়ি আসবে। সকাল হতেই নাস্তা না করে চলে এসেছে বোনকে সাথে নিয়ে। রজনী 2 মেয়েকে খেতে দিলেন। বৈশাখী খাওয়া বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল পিয়াসার দিকে। পিয়াসার কিছুটা অস্বস্তি হয় এমন করে তাকিয়ে থাকায়। কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, আপু কিছু বলবেন? বৈশাখী থমথমে সুরে বলল, তোমার বাবার নাম কি পিয়াসা? পিয়াসা চমকে তাকায় বৈশাখীর দিকে। বৈশাখীর 2 চোখে আগুনের গোলা যেন। পিয়াসা বুঝতে পারে ঝড় উঠবে এখন বড় সড়ো। আফসোস তার, এই ঝড় আবারও তাকে একবার ছিন্ন ভিন্ন করে দেবে বিনা দোষে। বুকের ভেতর কম্পন টের পায় পিয়াসা। বৈশাখীকে দেখে মুহা বেগমের কিছুটা স্বস্তি হয়। এই বাড়িতে একমাত্র এই নাতনিটাই তার মনের মতো হয়েছে। জমিদার বংশের ভাবসাব সবই পেয়েছে এই নাতনি। আশার বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বৈশাখী শান্ত সুরে বলল, বিয়ে করে নিলি? আমাকে আমার হাজব্যান্ডকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? নাকি সাদা চামড়ার বউ দেখে হুঁশবুদ্ধি হারিয়ে ফেলেছিস? আষাঢ়ের কপালের রগ দপদপ করছে। পিয়াসা বাম হাত দিয়ে আষাঢ়ের উরুতে আলতো চাপ প্রয়োগ করে। প্রেগনেন্সির সময়টাতে মেয়েদের হরমোনাল অনেক পরিবর্তন আসে। তাই বৈশাখীর ব্যবহার পিয়াসাকে কষ্ট দিলেও পিয়াসা চায় না বৈশাখী কষ্ট পাক তার জন্য। বৈশাখীর কেমন অসহ্য লাগছে পিয়াসাকে। এই মেয়েটা আসার পর থেকে মা একেবারে বদলে গেছে, যেন পিয়াসাই তার মেয়ে। সারাক্ষণ পিয়াসা পিয়াসা করত, এখন তো ছেলের বউ করে ফেলেছে। রজনী শান্ত সুরে বলল, নাস্তা খেতে বসেছিস, এখন চুপচাপ খেয়ে নে। পিয়াসাকে বের হতে হবে, আশারকেও বের হতে হবে। ও কোথায় বের হবে? মুহা বেগম কটাক্ষ করে বললেন, তোর মা খুঁজে খুঁজে এই বাড়ির জন্য বাদী আনছে, সেই বাদী এখন বাদীগিরি করতে হোটেলে যাবে। আশার ধমকে বলল, মুখ সামলে কথা বলো দাদি। পিয়াসার নামে আর একটা বাজে কথা কেউ বললে আমার চাইতে খারাপ কেউ হবে না, মনে রেখো। বৈশাখী হেসে বলল, বাজে কথা? ওর নামে বাজে কথা তো এখনও আমি শুরুই করিনি। ওর বাবা মায়ের কেচ্ছা যদি শুরু করি মুখ লুকাতে পারবি না। আপা বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি করলে তুই কি করবি? আমাকে মারবি? নাকি ভেবেছিস ধমকালে আমিও দাদির মতো ভয় পাবো? মা, আপাকে নিষেধ করো আজে বাজে কথা বলতে। বৈশাখী আয়েশ করে 1 লোকমা খিচুড়ি মুখে দেয়। মায়ের হাতের রান্না যেন অমৃত। প্রেগনেন্সির বাকি সময় এখানেই থাকবে বলে এসেছে বৈশাখী। আষাঢ়ের কথা শুনে বলল, কিসের আজে বাজে কথা? ওর মাঝে চরিত্রহীনা মহিলা সেটা কে জানে না? ও শারমিন আন্টির মেয়ে না, ওকে ওনারা দত্তক নিয়েছে। ওর মা আমার শ্বশুরবাড়ির দিকে এক আত্মীয়ের সাথে পালিয়ে এসেছে ওকে রেখে। ও একেবারে নিম্নবিত্ত পরিবারের মেয়ে, কোনোভাবে আমাদের মতো পরিবারের বউ হওয়ার যোগ্যতা ওর নেই। আমি অবাক হচ্ছি এই ভেবে যে, দাদি তুমি কিভাবে এই মেয়েকে বাড়ির বউ বানাতে চাইলে? মুহা বেগমের মাথায় যেন বাজ পড়ল। রজনী, সিরাজুল ইসলাম, আশার ছাড়া উপস্থিত সবাই হতভম্ব হলো এমন খবর শুনে। পিয়াসা হাসি মুখে তাকিয়ে আছে বৈশাখীর দিকে। বুকের ভেতর রক্তক্ষরণ হয়ে গেলেও এক্সপ্রেশন চেঞ্জ হয়নি তার। ওর রক্ত তো আমাদের খানদানি পরিবারের না, এজন্যই তো এর চিন্তাভাবনা এত নিচু স্তরের। রেস্টুরেন্টের ওয়েটার হওয়ার শখ তো আর এমনি এমনি আসেনি। ওর রক্ত তো আর আমাদের মতো খানদানি পরিবারের না। ওর দেহে বইছে 3rd ক্লাস পরিবারের রক্ত। যেমন ফ্যামিলি থেকে উঠে এসেছে তেমনই তো স্বপ্ন হবে। শিরিন সুযোগ পেয়ে বলে ফেলল। আষাঢ়ের মাথায় আগুন জ্বলে উঠল যেন। আচমকায় উঠে দাঁড়িয়ে টেবিলের ওপরে থাকা সব কিছু ছুঁড়ে ফেলে দিল, সেই সাথে বৈশাখীর সামনে থাকা প্লেটটাও। বৈশাখী সবেমাত্র 1 লোকমা খেয়েছে। পিয়াসা আষাঢ়ের হাত ধরে বলল, প্লিজ শান্ত হন আপনি, এমন রিয়াক্ট করছেন কেন? আষাঢ় পিয়াসার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলল, চুপ, একদম চুপ। তুমি সাবানার মতো সব কিছু হাসি মুখে সহ্য করতে পারো, আমি আমার বইয়ের 1 ফোঁটা অপমান সহ্য করব না। আর আপা শোন, পিয়াসার এসব কথা বাবা মা আমি 3 জনই প্রথম দিন থেকেই জানি, আর তখন থেকেই আমি পিয়াসাকে ভালোবাসি। শিরিন বলল, এই দুনিয়ায় সাদা চামড়ার পাগল,
এজন্যই তো আমার মেয়েদের পছন্দ না করে এই বেজম্মা মেয়েরে পছন্দ হয়েছে। আষাঢ়ের মাথায় রক্ত জমে গেছে। শিরিনের দিকে এগিয়ে যাওয়ার আগেই পিয়াসা আষাঢ়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না প্লিজ, আমার জন্য আপনি এমন অশান্তি করবেন না। ওনাদের কথায় আমি যতটা কষ্ট পেয়েছি, আমার জন্য আপনি তাদের কষ্ট দিলে তার চেয়েও বেশি কষ্ট পাবো। পিয়াসার উষ্ণতা পেতেই আষাঢ় কেমন চমকে ওঠে। আষাঢ় এতটুকু কাছাকাছি পাবে পিয়াসাকে কখনো ভাবেনি। রজনী থমথমে মুখে বৈশাখীকে বলল, ওর বর্তমান বাবা মা যারা, তারাই ওর আসল বাবা মা। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। তাছাড়া ওদের অন্যায়ের জন্য পিয়াসা কেন সাফার করবে? তুই একজন শিক্ষিত মানুষ হয়েও যদি এমন অশিক্ষিতের মতো কথা বলিস, তাহলে কিভাবে হবে? মা, আমি তোমার মতো অন্ধ না। শিক্ষিত হওয়ার আগে আমি একজন খানদানি পরিবারের মেয়ে। আমার রুচি ওর মতো নিম্নমানের নয়। তুমি কিভাবে পারলে জেনে শুনে এই মেয়েকে বাড়ির বউ করতে? তোমার একবারও মনে হয়নি এই মেয়ে আমাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখে না? পিয়াসা হেসে বলল, কি আর করার বড় আপা, তোমাদের খানদানি বংশের কপাল খারাপ। তা না হলে কেমন করে আমার মতো একটা মেয়ে এই বাড়ির বউ হয়ে গেল? এই শোকে তোমরা দাদি, নাতনি, ফুপু, ফুফাতো বোন সবাই মিলে না হয় শোক পালন করে 2 দিন উপোস থাকো, অথবা সবাই গলাগলি ধরে কান্না করো। আষাঢ়ের হাত ধরে পিয়াসা ওপরে চলে গেল, আষাঢ়কে আর কিছু বলার সুযোগ না দিয়েই। বৈশাখী মুখ গোমরা করে নিজের রুমে দরজা বন্ধ করে। রজনী বৈশাখীর জন্য খাবার নিয়ে কয়েকবার দরজা নক করে। বৈশাখী দরজা খুলল না। কিছুতেই সে আজকে খাবার খাবে না। মাকে কিভাবে নিজের দলে নিয়ে আসতে হয় বৈশাখী জানে। প্রেগনেন্ট মেয়ে না খেয়ে দরজা বন্ধ করে বসে থাকবে, এটা কোনো মাই মেনে নেবে না। বৈশাখী এখানে দীর্ঘদিন থাকার জন্য এসেছে। এই বংশমর্যাদাহীন মেয়েকে এখানে সে টিকতে দেবে না। একটা অভিজাত পরিবারের জন্য এই মেয়ে কখনোই মানানসই না। তাছাড়া বৈশাখী মনে প্রাণে চেয়েছিল তার খালাতো ননদ সিমরিনের সাথে ভাইয়ের বিয়ে দেবে। মেয়েটা বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা মেয়ে 3জনই আমেরিকায় সেটেল। বিপুল অর্থ সম্পদের মালিক মেয়ের বাবা। আমেরিকায় ওদের দোকান পাঠাচ্ছে। সবচেয়ে বড় কথা, বৈশাখীর স্বামীর কাছে বেশ বড় একটা অ্যামাউন্ট ধার পাবে মেয়ের বাবা। আষাঢ়ের সাথে বিয়ে হলে সেই টাকাটা মৌকুফ হয়ে যাবে। হিসেব করলে সিমরিনরা কখনোই ওদের সাথে আত্মীয়তা করবে না। কিন্তু সিমরিনের একটা অতীত আছে, আর তাই তারা অমত করবে না। বৈশাখীর হাজব্যান্ড সোহাগ এই বুদ্ধিটা দিয়েছে বৈশাখীকে। সে একবার নাকি তার খালার কানে বাড়ি দিয়েছে এই ব্যাপারে। তারা নাকি গ্রিন সিগন্যাল দিয়েছে। বৈশাখী তার স্বামীর পরামর্শ মেনে নিয়েছে। সে চায় তার স্বামী বিশাল দেনা দেওয়া থেকে মুক্তি পাক। 20 লক্ষ টাকা দেওয়ার চাইতে আষাঢ়ের সাথে সিমরিনের বিয়ে দেওয়া সহজ। রজনী দরজা ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে সিরাজুল ইসলামকে ডাকলেন। একে একে বাড়ির প্রায় সব সদস্য এসে হাজির হলো। বৈশাখী দরজা খুলছে না। ভেতর থেকে বৈশাখী বলল, আষাঢ় আজকে আমার সাথে যেই বেয়াদবি করেছে, ও আর ওর বউ এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি দরজা খুলব না। ও আমার সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে। বিয়ে করেছে 2 দিন হয়েছে, এখনই এত বেয়াদব হয়েছে ও? ওই মেয়ের পাল্লাই পড়ে যখন এতটাই অধপতন হয়েছে, ওদের এসে ক্ষমা চাইতে হবে আমার কাছে। রজনী দরজার সামনে হাত পা ছড়িয়ে বসে পড়ল। শিরিন আর নীরা মুখ টিপে হাসছে। খেলা ভীষণ জমে উঠেছে এবার। বৈশাখীই পারবে ওই মেয়েকে শায়েস্তা করে এই বাড়ি ছাড়া করতে। সিরাজুল ইসলাম আষাঢ়কে ডাকতে গেলেন। যাই হোক না কেন, তার অসুস্থ মেয়েটাকে তো না খাইয়ে রাখতে পারবেন না তিনি। সিরাজুল ইসলামের ডাক শুনে আষাঢ় বের হলো। পিয়াসা তৈরি হচ্ছিল বের হওয়ার জন্য। সিরাজুল ইসলাম আমতা আমতা করে বলল, তোর আপা রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। একবার আয় তো তুই ডাকলে হয়তো দরজা খুলবে। আষাঢ় যেতে উদ্যত হতেই পেছন থেকে ঝুনি খালা বলল, যায়েন না মামা, আপনার বোন কইছে আপনি আর পিয়াসা গিয়ে ওর কাওয়ার মতো ঠ্যাং ধরে মাপ না চাইলে ও দরজা খুলব না। সিরাজুল ইসলাম রাগী দৃষ্টিতে তাকাতেই ঝুনি সরে গেল। আষাঢ় বাবার দিকে তাকিয়ে বলল, তাই নাকি বাবা? সিরাজুল ইসলাম চুপ করে রইলেন। এত অশান্তি তারা সহ্য হচ্ছে না। আষাঢ় স্পষ্ট করে বলল, আমি অথবা আমার বউ কেউ যাব না বাবা। তোমার মেয়ে আগ বাড়িয়ে আমার বউয়ের পেছনে লাগছে, তাই আমার কোনো দায় পড়েনি ওর অন্যায় আবদার মেটাতে ওর কাছে যৌথভাবে ক্ষমা চাওয়ার। তোর বোনটা অসুস্থ আষাঢ়, তুই একটু বুঝতে পারছিস না কেন? আষাঢ় চমকায়। এই খবরটা ওর জানা ছিল না, কেউ ওকে জানায়নি। আষাঢ় ভাবলো যাওয়া উচিত তাহলে, তবে পিয়াসা যাবে না, সে একাই যাবে। বৈশাখীর রুমের সামনে এসে দেখে রজনী বসে আছে চুপ করে। আষাঢ়কে দেখে উঠে এসে বললেন, তুই কেন এসেছিস? আপা নাকি দরজা বন্ধ করে বসে আছে। বসে থাকুক, সারা দিন বসে থাকুক। ও নাটক করছে। ও তোদের বংশটাই এমন নাটক করার বংশ। আমার একটা জীবন শেষ করেছে তোর বাপ দাদি ফুপু মিলে নাটক করে করে। এখন আবার আমার ছেলের বউয়ের জীবন নষ্ট করবে তোর বোন। তোর বাপের মতো ছ্যাবলামি করবি না। যা, পিয়াসাকে নিয়ে বের হ। ওর আজকে প্রথম দিন কাজের, তুই ওর কাছে যা। আষাঢ় মায়ের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে না আসলে যদি মা মনে করতো বিয়ে করতে না করতেই সে বোনদের পর করে দিয়েছে। এখন দেখছে এসেও বিপদে পড়ল। মায়ের এমন অগ্নিমূর্তি আষাঢ় আগে খুব একটা দেখেনি।
সিরাজুল ইসলামের মেজাজ পুরো খারাপ হয়ে গেল রজনীর কথা শুনে। ধমকে বলল, ফালতু কথা বলবে না রজনী। তুমি এমন রসগোল্লা না যে তোমাকে মাথায় নিয়ে নাচার দরকার ছিল। আমার মা বোনদের সব কিছুতে টানবে না, এইসব কিছুর একটা লিমিট থাকে। রজনীর আজকে ধৈর্য একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। তার দুই মেয়েই দাদি ফুপুর স্বভাব পেয়েছে। বড়জন্ত মহুয়া বেগমের কার্বন কপি একেবারে। রজনী ভেবেছিল বৈশাখীর বিয়ে হয়ে গেছে যেহেতু, তাহলে বৈশাখী আর খুব একটা ঝামেলা করার সুযোগ পাবে না, সে থাকবে তার শ্বশুর বাড়িতে। কিন্তু রজনীর হিসেব ভুল ছিল। এদের জাতটাই এমন মনে হয়। কিছুক্ষণ আগে বৈশাখীর হাজব্যান্ড কল করে জানিয়েছে তার স্ত্রী এখানেই থাকবে, শ্বশুর শাশুড়ির কাছে। ওখানে নাকি বৈশাখীর কষ্ট হয়। সে যেহেতু দেশের বাইরে থাকে, তাই বৈশাখীর জন্য বাবার বাড়ি সবচেয়ে নিরাপদ। মেয়ের জন্য মনে যে আদর ভালোবাসা ছিল, সেটা হুট করেই কেমন বিরক্তিতে রূপ নিল। এই তিরিক্ষি মেজাজে আগুনে ঘি ঢালল সিরাজুল ইসলামের কথাগুলো। রজনী গুটি গুটি পায়ে স্বামীর সামনে এসে দাঁড়িয়ে বলল, লিমিট ক্রস করলে তুমি কি করবে? কি করতে পারবে? ডিভোর্স দেবে? সেই দরজাও খোলা আছে, অন্তত আমি মুক্তি পাবো। সিরাজুল ইসলাম হেসে বললেন, না, এসব তোমাদের বংশে হতে পারে, আমাদের বংশে ডিভোর্স হয় না, আমরা আমাদের বংশমর্যাদা মেনে চলি। রজনী বাঁকা হেসে বলল, প্লিজ না, এসব খানদানি বংশের দোহাই দিও না। আর বরং এইটা বলো, এই বয়সে ডিভোর্স দিলে ফুল টাইম কাজের বুয়া হাতছাড়া হয়ে যাবে তোমাদের। বিনা বেতনে শুধু ভাত কাপড় দিয়ে এমন কাজের লোক তো পাবা না। বৈশাখী সব কথা শুনতে পেল। তার ভীষণ আশ্চর্য লাগলো তার মা সে যে না খেয়ে আছে সেই ব্যাপারে বিন্দুমাত্র কনসার্ন না। তিনি নিজের কথাই বলে যাচ্ছেন কেমন। এজন্য মায়ের উপর বৈশাখীর রাগ হলো। কোথায় তাকে তেল মালিশ করবে সবাই মিলে, তা না করে নিজেদের মধ্যে কথা বলছে। আশার বিরক্ত হয়ে বলল, বাবা, কথায় কথায় তোমার এই জাত বংশের বড়াই করো না। আর তোমাদের মতো এই টক্সিক জমিদার বংশ আর কারো না হোক, যেখানে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় না। স্টুপিড হয়েছিস তোর মায়ের মতো। থ্যাঙ্কস আল্লাহ যে আমি আমার মায়ের মতো হয়েছি, তোমার মায়ের মতো হইনি। তুমি তো হয়েছো তোমার মায়ের মতো, আর তার সুফল তো আমি দেখতেই পাচ্ছি। মা চলো, এখানে থাকার কোনো মানেই হয় না। রজনী আষাঢ়ের সাথে চলে গেল। সিরাজুল ইসলামও চলে গেল। একে একে সবাই চলে গেল। বন্ধ দরজার ওপাশে বৈশাখী চুপ করে বসে রইল। পেটের ভেতর ছুঁচে দৌড়াচ্ছে। খিদেই জান যায় তার। কেন যে রাগ দেখাতে গেল? খিচুড়িটা কি দারুণ ছিল। এখন খাবে কিভাবে সে? রেস্টুরেন্টে পা দিতেই ঠান্ডা বাতাসে পিয়াসার মন প্রাণ জুড়িয়ে গেল। ভীষণ ছিমছামভাবে সাজানো রেস্টুরেন্টটি কিন্তু আকর্ষণীয়। ঘুরে দেখতে দেখতে পিয়াসা দেখতে পেল অনেকগুলো কবুতরের ছবি। কবুতরের ছবি দেখে পিয়াসার আষাঢ়ের কথা মনে পড়ে গেল। আষাঢ় পিয়াসাকে এখানে পরিচয় করিয়ে দিয়েই চলে গেছে। হুট করে পিয়াসার মনে হলো তার বাবা তার জন্য ভুল মানুষ সিলেক্ট করেনি। নিজের পরিবারের সব নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে যেই মানুষটা সবসময় তার খুশি অখুশি নিয়ে ভাবে, সে আর যাই হোক ভুল মানুষ হতে পারে না। কিন্তু পিয়াসা এটা বুঝতে পারছে না, সব জেনে শুনেও কেন সে আশারকে আপন করতে পারছে না। কবে সব ঠিক হবে পিয়াসা জানে না, কিন্তু আজকে পিয়াসা খুব করে চায় যাতে সব কিছু ঠিক হয়ে যায়। ম্যানেজার এসে পিয়াসাকে তার কাজ বুঝিয়ে দিল। পিয়াসা সবার সাথে পরিচিত হয়ে নিল। সে ছাড়াও আরও 12 জন ওয়েটার আছে, এর মধ্যে 4 জন মেয়ে। পিয়াসা সহ 5 জন হলো। পিয়াসার ডিউটি হলো দ্বিতীয় তলায়। একজনের অর্ডারের কফির মগ আনতে আনতে পিয়াসার মনে হলো, কখনো কি ভেবেছে সে এই কাজ করবে? নাকি বৈশাখী আপার কথাটাই সত্যি? তার শেকড়টা যেমন, তার কাজে তাই প্রতিফলিত হচ্ছে। কিন্তু কোনো কাজই কি ছোট? কেন তাহলে কর্ম দিয়ে মানুষকে পরিমাপ করা হয়? বিকেলের চাটা আজকে নার্গিস নিয়ে গেল মহুয়া বেগমের জন্য। মহুয়া বেগম সকালের ঝামেলার পর থেকে রুমে বসে আছেন। মনের ভেতর অস্থিরতা। এত বছর ধরে যেই অহংকার নিয়ে তিনি বেঁচেছিলেন, সেই অহংকার মুহূর্তেই গুড়িয়ে দিল একটা বাইরের মেয়ে। আর তাকে কিনা উঠতে দিয়েছে তার নিজের নাতি। এই যন্ত্রণা মহুয়া বেগম কিছুতেই সহ্য করতে পারছেন না। সব ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে তার। কখনো কি ভেবেছিলেন তার সাম্রাজ্যকেও এইভাবে ভেঙে দেবে? মহুয়া বেগম ভীষণ অসহায় হয়ে গেলেন। নার্গিস চায়ের কাপ রেখে মহুয়া বেগমের পায়ের সামনে ফ্লোরে বসল। মহুয়া বেগম রকিং চেয়ারে বসে আছেন। নার্গিস কোমল গলায় বলল, আম্মা, কেমন লাগছে আপনার? কেন? এই যে একটা মেয়ে এই বাড়ির বউ হওয়ার সাথে সাথে 2 দিনেই আপনার বাড়ির সব নিয়মকানুন ভেঙে দিল। ড্যাং ড্যাং করে চাকরি করতে গেল। আরও কি যে সেই চাকরি! একটা হোটেলে মানুষকে খাবার এনে দেবে, মানুষ খেয়ে উঠে 5-10 টাকা হাতে গুঁজে দেবে। আপনার এই জমিদার বাড়ির বউ মানুষের থেকে হাত পেতে 5 টাকা 10 টাকা নেবে। কেমন লাগবে আম্মা? নার্গিস হাসতে লাগলো। মহুয়া বেগমের কাছে ভীষণ ভয়ঙ্কর লাগলো সেই হাসি। মহুয়া বেগম নিজের 2 কান চেপে ধরলেন। নার্গিস হাসতে হাসতে বলল, নিয়ম ভাঙা সবে শুরু হলো আম্মা। পিয়াসা শুরু করেছে, আমাদের অনুপ্রেরণা দিয়েছে। এর পরের নিয়ম আমি ভাঙবো আম্মা। কি করব জানেন? মহুয়া বেগম ভীত চোখে তাকালেন। নার্গিস হেসে বলল,
ডিভোর্স হবে আম্মা। আপনার এই খানদানি বংশে এত বছর যাবৎ যা হয়নি তাই হবে। কার ডিভোর্স হবে জানেন আম্মা? মিনির সাথে আমার নির্জনের। আপনারা মা মেয়ে যেই নোংরা ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসিয়েছেন তা আমি জেনে গিয়েছি আম্মা। কার সুবাদে জেনেছি জানেন? আপনাদের অপছন্দের পিয়াসার থেকে জেনেছি আমি। কেমন লাগবে আম্মা লাথি মেরে আপনার মেয়ে নাতনিদের এই বাড়ি থেকে বের করে দিলে? কথাগুলো বলে নার্গিস আর দাঁড়ালো না, সোজা চলে গেল। মুহুয়া বেগম পরাজিত সৈনিকের মতো তাকিয়ে রইলেন। চোখ বন্ধ করেই তিনি দেখতে পাচ্ছেন তার অহংকারের পাহাড় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মুহুয়া বেগম বৈশাখীর রুমে গেলেন। নাতনির সাথে পরামর্শ করতে হবে। সেখানে গিয়ে দেখলেন বৈশাখী কেমন গুম মেরে বসে আছে। রাগ অভিমান ভুলে বৈশাখী দুপুরে নিজেই খেতে বের হয়েছিল। খাওয়ার টেবিলে মা তাকে সোজাসাপটা জানিয়ে দিয়েছে সে যদি তার ফুপুর মতো আজীবন এই বাড়িতে থাকার চিন্তা করে তাহলে যেন তা ভুলে যায়। বিয়ে হয়েছে যখন তাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে, এখানে থাকার কোনো সুযোগ নেই। বৈশাখী ভেবেই রেখেছিল মা খুশি হবে, সেও ভবিষ্যতে শিরিন ফুপুর মতো থাকবে, পিয়াসার হাড় মাংস জ্বালিয়ে খেয়ে ওকে বের করে ছাড়বে। কিন্তু এখন দেখছে মা তাকেই মাঠের বাইরে বের করে দিতে চাইছে। মহুয়া বেগম সব শুনলেন। শুনে তার মনে হলো সে আর রজনী দুজনেই শাশুড়ি হয়েছেন, অথচ তাদের চিন্তাভাবনায় অনেক পার্থক্য। ছেলের বউয়ের সুখের কথা তিনি কখনোই ভাবেননি যা রজনী ভাবছে। কে তাহলে ভালো শাশুড়ি হতে পেরেছে? উত্তর খুঁজে পান না মহুয়া বেগম। এক ভয়ানক সত্যের মুখোমুখি হলো সবাই। নির্জন মায়ের কোলে মাথা রেখে আকুল হয়ে কাঁদছে। নার্গিস মনে মনে হিসেব করছে কতদিন পর তার ছেলেটা আজ তার সামনে এসেছে, মায়ের সাথে কথা বলছে। পিয়াসা একটা সোফায় 2 পা তুলে আরাম করে বসে আপেল খাচ্ছে। উল্টো দিকের সোফায় বসে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে পিয়াসার দিকে। এই মেয়েটাই যত নষ্টের মূল। যেমন করেই হোক বিয়ে তো হয়েছে মিনি আর নির্জনের, তাহলে এই শয়তান মেয়েটা সব কিছু ভণ্ডুল করে দিল কিভাবে? এই মেয়েটা যা চাচ্ছে সব কিছুই পাচ্ছে। এই যে ওর এত নোংরা একটা অতীত আছে, অথচ বাবা মা সব কিছু জেনেও কিছুই জানায়নি তাকে। কেউ একটা টু শব্দ পর্যন্ত করছে না এইসব নিয়ে। এই বাড়িটা যেন একটা বস্তি হয়ে গেছে, কোনো নিয়ম নীতি কিচ্ছু নেই। অথচ এটা একটা জমিদার বাড়ি। জমিদার বাড়ি ভাবলেই বৈশাখীর সারা শরীর শিহরিত হয়ে ওঠে। পিয়াসার মাথা ব্যথা নেই এইসব নিয়ে। সে ভাবছে তার কাজের কথা। আজকে প্রথম দিন ছিল তার। কি দারুণ অভিজ্ঞতা হয়েছে তার আজকেই। ভীষণ এক্সাইটেড ছিল পিয়াসা প্রতিটা মুহূর্তে। এক মগ কফি নিয়ে যাওয়ার সময় পিয়াসার মনে হতে লাগলো সে শুধু এক মগ কফি নিয়ে যাচ্ছে না, তার প্রাণ হাতে নিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে ভয়ানক নিস্তব্ধতা, অথচ রুম ভর্তি মানুষ। দেয়ালে দুলতে থাকা বড় ঘড়িটা টিকটিক করছে। পরিবেশ ভীষণ থমথমে হয়ে আছে। মিরাজুল ইসলাম উত্তেজিত ভঙ্গিতে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। রাগে ব্রহ্মতালু ফেটে যাচ্ছে মনে হচ্ছে তার। মাথার ভেতর আগ্নেয়গিরির গরম লাভা যেন মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। সিরাজুল ইসলাম কঠোর গলায় মিনিকে জিজ্ঞেস করল, পিয়াসা যা বলছে তা কি সত্যি? মিনি নির্বাক তাকিয়ে থাকে। পিয়াসা সবটা কিভাবে জানল? ভাবতে ভাবতে মিনির মনে পড়ে গেল গতকাল সকালে নীরা আর সে ছাদে দাঁড়িয়ে এই ব্যাপারে কথা বলছিল। পিয়াসা তখন শুনে ফেলেছে সব। মিনির বুকের ভেতর হাহাকার করছে। একটু আগে ছোট মামি যখন সবকিছু বলল, মিনির মনে হলো প্রতিটি শব্দ তীরের মতো ছুটে এসে মিনিকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। নীরা থমথমে মুখে বলল, মামা এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আপনি পিয়াসা যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছেন। ও তো মিথ্যেও বলতে পারে। নিজের জন্ম পরিচয় নিয়ে যে মিথ্যে বলতে পারে তার থেকে আর কতটা সত্যি আশা করেন আপনি? নীরা, অতিরিক্ত কথা বলিস না। পিয়াসা ওর জন্ম পরিচয় নিয়ে কোনো মিথ্যে বলেনি। আর আশার সব জেনেই পিয়াসাকে বিয়ে করেছে। আমার ছেলেকে তো তোরা মা মেয়ে সবাই মিলে ঠকিয়েছিস, ওকে ফাঁদে ফেলে বিয়ে করিয়েছিস। মিনির 2 চোখ ভিজে উঠল। মা বোনের অতিরিক্ত চালাকির জন্য আজকে এই হাল হলো তার। শিরিন চিৎকার করে বলল, সব মিথ্যা কথা। এই মেয়ে ইচ্ছে করে এসব কথা বানিয়ে বলতেছে। ও চায় না আমি এখানে থাকি, আমার মেয়েরা থাকুক। এই মেয়ে এই জমিদার বাড়ি ভাঙতে চায়। আমি থাকতে তা কখনোই হবে না। ওকে কেউ বিশ্বাস করো না। ঝুনি হেসে বলল, চোরের মায়ের বড় গলা, সারা জীবন শুই না আসলাম, আজ দেখি গলা শুধু বড়ই না, হ্যার লগে তেজও আছে গলায়। শিরিন লাফিয়ে উঠে বলল, একটা থাপ্পড় খাবি হারামজাদি, বাহির হয় এই বাড়ি থেকে। মিরাজুল ইসলাম শান্ত স্বরে বললেন, ঝুনি না, তুই বের হবি, এখনই বের হবি তোর মেয়েদের নিয়ে। শিরিন কঠোর গলায় বলল, আমি বা আমার মেয়েরা কেউ কোনো অন্যায় করিনি। এই মেয়েটা আমাদের ফাঁসাতে এইসব বলছে। মিরাজুল ইসলাম সহ্য করতে পারলেন না, বোনের সামনে এসে দাঁড়ালেন। 2 চোখ রক্তবর্ণ হয়ে আছে তার, যেন সদ্য ফোটা রক্ত জবা। গলার স্বর ভীষণ ঠান্ডা। শিরিনের চোখে চোখ রেখে বলল, লজ্জা করল না এরকম একটা জঘন্য কাজ করতে? একজন মা হয়ে নিজের মেয়েকে এরকম নোংরা একটা কাজ করতে সাহায্য করতে?
ভালোবাসা দিয়ে যেই সম্পর্ক হওয়ার কথা তা কিনা তুই ছলনা দিয়ে গড়েছিস। আমার ছেলের জীবন নিয়ে তাস খেলতে নেমেছিস তুই। মিরাজুল ইসলামের শান্ত সুরে বলা কথাগুলো শিরিনের কানে উত্তপ্ত সীসার মতো লাগলো। জ্বলে পড়ে গেল সর্বাঙ্গ। এত বুদ্ধি করে সব কিছু করেও শেষ রক্ষা হলো না। শিরিন চুপ থাকলো না, উল্টো তেজ দেখিয়ে বলল, আমি কোনো অন্যায় করিনি। আর ভালোবাসার কথা বলছো তুমি? তাহলে সেদিন তোমার ছেলে চুপ ছিল কেন? ও তো চাইলেই সবটা অস্বীকার করতে পারত, সত্যিটা আমাদের জানাতে পারত। কেন বাধ্য ছেলের মতো বিয়ে করে নিয়েছিল সেই দিন? তোমার ছেলের পেটে পেটে যদি কিছু নাই থাকতো সে নিজেই তো প্রতিবাদ করত। পিয়াসা শান্ত সুরে বলল, হ্যাঁ, আমিও প্রথমে ভেবেছিলাম এই ব্যাপারটা। পরক্ষণে বুঝতে পেরেছি সম্ভবত ব্যাপারটা এমন হয়েছে যে প্রথম ধাক্কায় উনি বুঝে উঠতে পারেননি কী থেকে কী হতে যাচ্ছে। যেখানে কোনো কারণ ছাড়াই তাকে কালপিট ভেবে নিয়েছে সবাই, চাচা যেন ওনাকে বিশ্বাস করলেন না। সবচেয়ে বড় সমস্যা, চাচি বাসায় ছিল না। যার সব কিছু চাচিই ঠিক করে দেয়, এই বয়সে এসেও সে সবভাবে চাচির উপর পুরো নির্ভরশীল মানসিকভাবে। ওনার সম্ভবত কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি, অথবা কখনো তাকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। তাই সবসময় তিনি সবার সিদ্ধান্ত মেনে এসেছেন। তাই সাবকনসিয়াস মাইন্ড ধরেই নিয়েছে সে যা বলবে তা কেউ শুনবেই না। বাস্তবিকই কেউ তার কথাটা শুনতে চাননি। চিলে কান নিয়েছে চিৎকার শুনে, চিলের পিছে দৌড়েছে সবাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে নির্জন ভাইয়াও অভিমানে কাউকে কিছু বলতে চায়নি। মিনি আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল নির্জনের দিকে। এই মানুষটাকে মিনি অসম্ভব ভালোবাসে। কেন সেদিন যে মা আপার নোংরা চক্রান্তে মিনি রাজি হয়েছিল মিনি ভেবেই পেল না। এই যে এখন পেয়েও হারিয়ে ফেলছে। একটু পরেই এই মানুষটার সাথে এই জন্মের মতো সম্পর্ক ভেঙে যাবে। একটা জীবন কেটে যাবে মিনির এই মানুষটার বিরহে। নির্জন মাথা নিচু করে বসে আছে। মিনি সরাসরি তাকিয়ে আছে নির্জনের দিকে। নার্গিস বলল, তুই মাথা নিচু করে আছিস কেন? তুই তো কোনো অন্যায় করিসনি। যারা অন্যায় করেছে তারা তো ঠিকই মাথা উঁচু করে বসে আছে সগৌরবে। তোর কিসের এত লজ্জা তাহলে? নির্জন জবাব দেয় না। মিনির অসহায় দৃষ্টি নির্জনকে দুর্বল করতে পারে না মোটেও। তার মনে পড়ে যায় সেই রাতের কথা। ভাই বোন সবাই কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়েছিল নির্জনের দিকে। নির্জনের মনে হয়েছিল সে এই পৃথিবীর সবচেয়ে দুশ্চরিত্র পুরুষ। সেই রাতের লজ্জার কাছে মিনির ভালোবাসা, আবেগ সব কিছুই তুচ্ছ মনে হয় নির্জনের। মুহুয়া বেগম মুখ খুললেন কিছুক্ষণ পর, এভাবে সব কিছু চলতে দেওয়া যায় না। এই বংশে কেউ কখনো বউকে ছাড়েনি। নার্গিস যতই খারাপ হোক, মুহুয়া বেগমের মন মতো না হওয়ার পরেও তিনি কখনো ভাবেননি তাকে ডিভোর্স দিতে বলবেন। সেখানে আজ এই অনাচার তিনি কিছুতেই হতে দেবেন না। আজ এদের একটা শিক্ষা দেবেন। কি ভেবেছে সবাই? বাঘ বুড়ো হলেও তার শিকার করা ভুলে যায় না। গলা খাকারি দিয়ে বলল, অনেকের অনেক কথা শুনতেছি শুরু থেকে, এবার আমি বলছি, এই বংশে কেউ কখনো দ্বিতীয় বিয়ে করেনি, কেউ বউকে তালাক দেয়নি, আজও এরকম কিছুই হবে না। যা হওয়ার তা হয়ে গেছে, এখন এইসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। মিরাজুল ইসলাম হেসে বলল, মা, আমার জীবন নিয়ে কম ছেলে খেলা করনি তুমি। আমাদের সবার জীবন নিয়ে তুমি অনেক খেলা খেলেছ, আমরা সবাই মেনে নিয়েছি। আমার ছেলের সাথে তেমন কিছু হতে দেব না আমি। ও যদি আমার বোন হয়ে আমার সাথে এই প্রতারণা করতে পারে তবে আমিও তার জন্য ব্যবস্থা নিতে পারবো। মুহুয়া বেগম দৃঢ় স্বরে বলল, এরকম কিছু যদি ঘটে তো মনে রাখিস এই বাড়িতে আজকেই আমার শেষ দিন হবে। মুহুয়া বেগম তার শেষ কার্ডটা ফেলেছেন। তিনি জানেন খেলা এখনই ঘুরে যাবে। সিরাজুল ইসলাম মায়ের কাছে এসে বলল, মা, এইরকম ব্ল্যাকমেল করেই একটা জীবন আমাদের জিম্মি করে রেখেছ। আর কত? তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তবে আজকে তাই হবে যা মিরাজ চাইবে, নির্জন যা চাইবে, নার্গিস যা চাইবে। আর ওদের সিদ্ধান্ত যে ভুল না সেটুকু আমি গ্যারান্টি দিতে পারি। মুহুয়া বেগমের বুকের ভেতর কেঁপে উঠল। তার সব কিছু তাহলে এখানেই শেষ হয়ে গেল? এই সংসারে তার আর কোনো গুরুত্ব নেই? মিরাজুল ইসলাম নির্জনকে বলল, মুখে মুখে আপাতত তালাক দিয়ে দে, লিগালি বাকিটা আমি দেখছি। নির্জন উঠে দাঁড়ায়। সেই দিন সই করার সময় নির্জনের হাত কেঁপেছে কিনা নির্জন জানে না, কিন্তু এখন মনে হচ্ছে তার যেন গলা কাঁপছে।